আসসালামু আলাইকুম। এইচএসসির ব্যবসায় শিক্ষা বিভাগের সকল শিক্ষার্থীদের আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো এবং তোমাদের অ্যাকাউন্টিং এবং মার্কেটিং পরীক্ষা অনেক ভালো গিয়েছে। যেহেতু শীঘ্রই তোমাদের ফাইন্যান্স ফার্স্ট পেপার এক্সাম হতে চলেছে, এই ক্লাসে তোমাদের জন্য থাকবে পরিপূর্ণ একটি এমসিকিউ সাজেশন তোমাদের ফুল সিলেবাসের উপরে। আশা করি তোমরা এখান থেকে কমন পাবে। এখানে থাকবে অনেকগুলো ইম্পর্টেন্ট এমসিকিউ, অনেক প্রিভিয়াস বোর্ডে আসা এমসিকিউ এবং ভালো ভালো স্কুলে আসা এমসিকিউ। তাহলে চলো আজ শুরু করি। আমি আছি তোমাদের সাথে মোহাম্মদ শাফি আনান। আমি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষে অধ্যয়নরত রয়েছে। চলো তাহলে আমরা প্রথম এমসিকিউতে শুরু করা যাক। আমাদের প্রথমেই এমসিকিউ রয়েছে, ব্যবসার জীবনী শক্তি কোনটি? এটি কি পরিচালক, এটি কি শ্রমিক, ব্যবস্থাপক নাকি পুঁজি? জীবনী শক্তি কি একটা ব্যবসায় শুরু করতে যেটা আমাদের থাকাই লাগবে, মাস্ট, যেটা আমাদের ব্যবসাকে জীবন দেয়, এটি সঠিক উত্তর হচ্ছে পুঁজি। এখন পুঁজি বলতে কি বোঝাচ্ছে? পুঁজি বলতে বোঝাচ্ছে মূলধনকে। একটি ব্যবসায় শুরু করতে যেহেতু আমাদের সর্বপ্রথম মূলধনের প্রয়োজন রয়েছে, কারণ মূলধন ছাড়া কোনো ব্যবসা শুরু করা যাবে না। সরি, কারণ আমরা আমাদের প্রয়োজনীয় কাঁচামাল কিনতে পারবো না, তাই ব্যবসার জীবনী শক্তি বলা হয় পুঁজিকে। পরবর্তী এমসিকিউতে চলে যাওয়া যাক। সরকারি অর্থায়নে প্রথমে নিচের কোন কাজটি নির্ধারণ করা হয়? আমাদের বিভিন্ন ধরনের অর্থায়ন আমরা পড়েছি। কি পড়েছি? সরকারি অর্থায়ন, ব্যবসায়ী অর্থায়ন, অব্যবসায়িক অর্থায়ন, পারিবারিক অর্থায়ন। তাহলে সরকারি অর্থায়ন সর্বপ্রথম কি নির্ধারণ করা হয়? এটি কি আমাদের প্রকল্প থেকে আয় কি পরিমাণ হবে, প্রকল্পে আমাদের ব্যয় কি পরিমাণ করতে হবে, আমরা বৈদেশিক ঋণ নিতে হবে নাকি আমাদের উন্নয়নের ব্যয় কত? একটি সরকারি প্রকল্পে সর্বপ্রথম আমাদের ব্যয় নির্ধারণ করতে হয়। কেন? কারণ সরকার যত প্রকল্প নেয় প্রথমে সেটির যে কস্টটা হবে, মানে ব্যয় হবে, সেটি নির্ধারণ করে এবং সেই অনুযায়ী তারা অর্থায়ন করে থাকে। তাহলে সঠিক উত্তর কি? সরকারি অর্থায়নে সর্বপ্রথম আমাদের ব্যয় নির্ধারণ করা হয়। পরবর্তী এমসিকিউতে চলে যাওয়া যাক। ব্যবসা অর্থায়নের প্রধান লক্ষ্য কি? একটি ব্যবসায় প্রতিষ্ঠান বা ব্যবসায় অর্থায়ন কেন করে থাকে, এর প্রধান লক্ষ্যটা কি? এটি কি ব্যবসায়ের অর্থ সরবরাহের জন্য, ব্যবসায়ের ঝুঁকি কমানোর জন্য, ব্যবসায়ের সম্পদ সর্বাধিকরণ নাকি অর্থের সুষ্ঠু ব্যবস্থাপনা? আমরা জানি অর্থায়ন হচ্ছে কোথা থেকে কিভাবে আমাদের ব্যবসায়ের মূলধন সংগ্রহ করা হবে এবং কোন কোন খাতে বিনিয়োগ করা হবে তা নির্ধারণ করা। তাহলে সঠিক উত্তর হচ্ছে আমাদের অর্থের সুষ্ঠু ব্যবস্থাপনা। ব্যবসায় প্রতিষ্ঠান অর্থায়ন কার্যক্রম গ্রহণ করে থাকে, এর প্রধান লক্ষ্য থাকে যে তারা কোনখান থেকে তাদের প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করবে এবং কোন কোন খাতে কি পরিমাণে ব্যয় করবে, তার মানে অর্থের সুষ্ঠু ব্যবস্থাপনা। পরবর্তী এমসিকিউতে চলে যাওয়া যাক। নিচের কোনটি পোর্টফোলিও বিনিয়োগের উদ্দেশ্য? পোর্টফোলিও বিনিয়োগ কি? মনে করো যখন তুমি একটি মাত্র প্রকল্পে তোমার 10,000 টাকা বিনিয়োগ করলে, এখন এই প্রকল্পটি তোমার লাভও করতে পারে, ক্ষতিও করতে পারে। তার মানে কি? তোমার লাভের চান্স যেমন বেশি, ঝুঁকির সম্ভাবনাও বেশি। অন্যদিকে তুমি 10,000 টাকাটাকে 2,000 করে 5 ভাগে ভাগ করলে, 2,000 করে কি করলে? 5টি ভাগে ভাগ করলে, তাহলে তুমি কয়টি প্রকল্পতে বিনিয়োগ করতে পারলে? তখন তুমি 1, 2, 3 এরকম করে টোটাল তুমি 5টি প্রকল্পে বিনিয়োগ করতে পারলে। এখন এতে কি হলো? যদি তোমার একটি প্রকল্পতে তোমার ঝুঁকিও হয়, ঝুঁকি বেশি থাকে, লস হয়, বাকি প্রকল্পতে লাভ হওয়ার ফলে তোমার ঝুঁকি কমে গেল। অন্যদিকে মনে করো আরেকটি প্রকল্পেতেও ঝুঁকি বেশি, ফলে লস হইলো, বাকি কি হলো? 3টি প্রকল্প লাভ করে ফেললো। তার মানে কি? আমাদের পুরো টাকাটা গেল না, আমাদের কিছু না কিছু লাভ হলো। তাহলে এখানে কি করা হয়? ঝুঁকি হ্রাস করা, অনিশ্চয়তা হ্রাস করা, বিনিয়োগ বৃদ্ধি করা নাকি মুনাফা বৃদ্ধি করা? পোর্টফোলিও করা হয় আমাদের ঝুঁকি হ্রাস করার জন্য। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপর আমাদের রয়েছে এমসিকিউ। ফার্মের চূড়ান্ত লক্ষ্য কি? একটি ব্যবসায় প্রতিষ্ঠান বা ফার্মের মেইন লক্ষ্য কি? কি কারণে তারা কাজ করে থাকে? এটি কি ব্যবসায়ের সম্প্রসারণ? ব্যবসায়ের সম্প্রসারণ বলতে বোঝায় সাপোজ 10,000 টাকার ব্যবসা ছিল, এখন তা 20,000 টাকার ব্যবসাতে নিয়ে যাওয়া, মানে আমাদের বিক্রি বেশি হচ্ছে। এটি কি সম্পদ সর্বাধিকরণ? সম্পদ সর্বাধিকরণ বলতে কি বোঝায়? মনে করো আমাদের শেয়ারের মূল্য ছিল 100 টাকা, প্রত্যেক শেয়ারের মূল্য কত টাকা ছিল? 100 টাকা। এখন কাজ করার মাধ্যমে আমরা তা 120 টাকা বাজার মূল্য বৃদ্ধি পেল, সম্পদ সর্বাধিকরণ হলো, কোম্পানির মূলধনও বৃদ্ধি পেল। এটা কি মুনাফা সর্বাধিকরণ? মুনাফা আমাদের প্রথম বছরে সাপোজ হয়েছিল 10 টাকা, পরের বছরে হলো আমাদের 15 টাকা,
এটিকে বলে মুনাফা সর্বাধিকরণ, নাকি আমাদের সামাজিক কল্যাণ, সমাজের কল্যাণের জন্য কাজ করে। একটি ফার্মের চূড়ান্ত লক্ষ্য থাকে সম্পদ সর্বাধিকরণ। সঠিক উত্তর কি? সম্পদ সর্বাধিকরণ। কেন? যদি শেয়ারের মূল্য বৃদ্ধি পায় তার মানে বাজার মূল্য বৃদ্ধি পাচ্ছে, কোম্পানির সুনাম বৃদ্ধি পাচ্ছে এবং কোম্পানির মূলধনের পরিমাণও বৃদ্ধি পাচ্ছে। এর ফলে শেয়ার হোল্ডারও যেমন লাভ হচ্ছে, ফার্মেরও তেমন লাভ হচ্ছে। তাহলে সঠিক উত্তর সম্পদ সর্বাধিকরণ। চলো পরে এমসিকিউতে। অর্থায়ন কার্যাবলী হলো, অর্থায়ন কার্যাবলীতে কি কি করা হয়? এটা কি তহবিল সংগ্রহ নিয়ে কাজ করে? হ্যাঁ, আমরা জানি। তহবিল বন্টন, কোথায় কি পরিমাণে বন্টন করা হবে, এবং তহবিল বিনিয়োগ, কোথায় কি পরিমাণে বিনিয়োগ করা হবে। সঠিক উত্তর 1, 2 ও 3, তিনোটি সঠিক উত্তর। তহবিল সংগ্রহ তিনটি নিয়েই কাজ করে থাকে, সংগ্রহ, বন্টন ও বিনিয়োগ। পরবর্তী এমসিকিউতে চলে যাওয়া যায়। তারল্য ঘাটতি হওয়ার কারণ কি? তারল্য ঘাটতি মানে কি? তারল্য ঘাটতি মানে আমাদের ব্যবসায় প্রয়োজন হচ্ছে প্রত্যেকদিন, সাপোজ আমাদের ব্যবসায় প্রয়োজন 1 লক্ষ টাকা প্রত্যেক দিনের কার্যক্রমের জন্য, কিন্তু আমাদের হাতে রয়েছে মাত্র 80,000 টাকা। তাহলে আমাদের যে 20,000 টাকার ঘাটতি রয়েছে, 20,000 টাকা কম রয়েছে, এটি আমাদের তারল্য ঘাটতি। তারল্য বলতে নগদকে বোঝানো হচ্ছে। কি কে বোঝানো হচ্ছে? নগদকে। তাহলে কি কি কারণে তারল্য ঘাটতি ঘটতে পারে? আমরা যদি অধিক পরিমাণে বেশি বিনিয়োগ করে ফেলি, মানে আমাদের হাতে সাপোজ 10,000 টাকা ছিল, আমরা 8,000 টাকায় বিনিয়োগ করে ফেললাম, তার মানে হাতে মাত্র 2,000 রয়েছে। এই কারণে আমরা যদি অধিক বাকিতে বিক্রয় করলে কি হবে? আমাদের পণ্য যাবে ব্যবসা থেকে ঠিকই, কিন্তু আমাদের হাতে নগদের পরিমাণ কম থাকবে। নাকি আমরা বড় অ্যামাউন্টের ঋণ নিলে তা পরিশোধের ফলে? আমাদের সঠিক উত্তর তিনটি, 1, 2 ও 3, তিনটি কারণেই তারল্য ঘাটতি দেখা দিতে পারে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী কোশ্চেনে চলে যাই। উদ্দীপক দেওয়া আছে, উদ্দীপকটি পড়ে। মিস্টার আরিফ একটি কোম্পানির আর্থিক ব্যবস্থাপক। একটি লাভজনক প্রকল্পে বিনিয়োগের জন্য তিনি এক্স ব্যাংক হতে 12% সুদে 30 লক্ষ টাকা ঋণ গ্রহণ করেছেন। তিনি বিনিয়োগের জন্য ঋণ গ্রহণ করছেন। বছর শেষে প্রকল্প হতে 5 লক্ষ টাকা মুনাফা অর্জন করেন। এখন মিস্টার আরিফ অর্থায়নের কোন নীতি অনুসরণ করেছে? তিনি কি করেছে? তিনি কোনো লাভজনক প্রকল্পে বিনিয়োগের জন্য ঋণ নিয়েছে। এখানে তিনি একটি জিনিস সবচেয়ে বেশি খেয়াল রয়েছে, সুদের পরিমাণ ছিল 12% ঋণের। তো বিনিয়োগটি আমাদের যদি লাভজনক হতে হয়, তাহলে বিনিয়োগ থেকে আমাদের সুদের পরিমাণ বা মুনাফার পরিমাণ অবশ্যই বেশি হতে হবে। তাহলে তিনি কোন নীতি ফলো করেছেন? এটি কি পোর্টফোলিও বৈচিত্র্যকরণ নীতি? না, আমরা জানি এটি মানে অনেকগুলো প্রকল্পে বিনিয়োগ করা। তাহলে এটি নয়। এটি কি নগদ প্রবাহ নীতি? নগদ প্রবাহ নীতি বলতে আমাদের কি পরিমাণ নগদ আসছে, আন্তঃপ্রবাহ হচ্ছে, কি পরিমাণ বহিঃপ্রবাহ হচ্ছে তা নির্ধারণ করা। এখানে সেটির কোনো কথা বলা হয়নি, তো সেটিও নয়। ঝুঁকি ও মুনাফার সমন্বয়করণ, তিনি ঝুঁকি নিয়ে ব্যাংক থেকে ঋণ নিয়েছেন এবং পরবর্তী তিনি মুনাফা করতে পেরেছেন, তাহলে এটি সঠিক আনসার হতে পারে। এবং তারল্য ও মুনাফা অর্জন ক্ষমতার নীতি, এটিও নয়। তাহলে সঠিক উত্তর আমাদের কি? সঠিক উত্তর আমাদের গ। মিস্টার আরিফ অর্থায়নের ঝুঁকি ও মুনাফার সমন্বয়করণ নীতি ফলো করেছেন। আশা করি বুঝতে পেরেছো। পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। মিস্টার আরিফ কর্তৃক গৃহীত সিদ্ধান্ত সমূহ হলো, তিনি কি কি সিদ্ধান্ত গ্রহণেছে? একটি লভ্যাংশ সিদ্ধান্ত, এটা কি অর্থায়ন সিদ্ধান্ত নাকি বিনিয়োগ সিদ্ধান্ত? আমাদের সঠিক উত্তর হচ্ছে অর্থায়ন সিদ্ধান্ত ও বিনিয়োগ সিদ্ধান্ত। আশা করি তোমাদের ক্লাসটি ভালো লাগতেছে। চলো আমরা এখন পরবর্তী কোশ্চেনে চলে যাই। ঝুঁকি মুক্ত সিকিউরিটি কোনটি? ঝুঁকি মুক্ত বলতে কি বোঝে? আমাদের যতটুকু প্রত্যাশা, সাপোজ আমাদের প্রত্যাশিত লভ্যাংশ হচ্ছে 15%। আমাদের প্রত্যাশিত যদি 15% হয়, তাহলে আমাদের প্রকৃত লভ্যাংশ হবে 15%, মানে কোনো গরমিলের দেখা যাবে না। তাহলে ঝুঁকিমুক্ত কোনটি? সাধারণ শেয়ারের মালিকরা কি প্রত্যেক বছর সেম পরিমাণে মুনাফা অর্জন করতে পারে? না, এটি ব্যবসার মুনাফা কত অর্জন করতেছে তার উপরে নির্ধারণ হয়। তাহলে সঠিক উত্তর ক নয়। ট্রেজারি বিল কি? ট্রেজারি বিল হচ্ছে সরকার কর্তৃক ইস্যুকৃত এক ধরনের সিকিউরিটি। সরকার যখন তাদের অর্থায়নের প্রয়োজন হয়, নগদ অর্থের প্রয়োজন হয়, তখন তারা ট্রেজারি বিল ইস্যু করে থাকে এবং এর বিপরীতে নির্দিষ্ট পরিমাণে সুদ প্রদান করে থাকে। তাহলে এটি সঠিক উত্তর হতে পারে বাণিজ্যিক পত্র। এটি সাধারণত বাণিজ্যিক ব্যাংক প্রদান করে থাকে, এটি নয়।
অগ্রাধিকার শেয়ারও সাধারণ শেয়ারের মতো নির্দিষ্ট হারে লভ্যাংশ পেয়ে থাকে, কিন্তু সম্পূর্ণ ঝুঁকিমুক্ত নয়, কারণ যদি ব্যবসায় লাভ না হয় তাহলে অগ্রাধিকার শেয়ার হোল্ডারগণ কোনো মুনাফা পাবে না। তাহলে আমাদের সঠিক উত্তর কি? আমাদের সঠিক উত্তর ট্রেজারি বিল। ট্রেজারি বন্ড সবকিছুই সরকার কর্তৃক ইস্যুকৃত হয়। কে কর্তৃক? সরকার কর্তৃক ইস্যুকৃত। তাই সরকার যেহেতু কখনো দেউলিয়া হয়ে যাবে না, সরকার কখনো দেউলিয়া হতে পারে না, তাই ট্রেজারি বিল হচ্ছে আমাদের ঝুঁকি মুক্ত এক প্রকার সিকিউরিটি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আইপিও এর পূর্ণরূপ কি? এখন আইপিও বলতে কি বোঝায়? আইপিও বলতে বোঝায় প্রথমবারের মতো, কি বলেছে? প্রথমবারের মতো যখন বাজারে শেয়ার ছাড়া হয়। প্রথমবারের মতো যখন কোনো কোম্পানি বাজারে শেয়ার বিক্রয়ের প্রস্তাব দেয়, শেয়ার ছাড়ে, তখন সেটিকে আইপিও বলা হয়। এখন আইপিওর পূর্ণরূপ কি? এটি কি ইনিশিয়াল পাবলিক অফিস? ইন্টারন্যাশনাল পাবলিক অফিস? এটি কি ইনিশিয়াল পাবলিক অফারিং নাকি ইনিশিয়াল প্রাইভেট অফারিং? এর সঠিক উত্তর হচ্ছে ইনিশিয়াল পাবলিক অফারিং। কেন? ইনিশিয়াল মানে আমরা কি বুঝি? প্রথমবার বা প্রারম্ভিক। পাবলিক হচ্ছে জনসাধারণের উদ্দেশ্যে, আর অফারিং মানে প্রদান করা হচ্ছে। তাহলে প্রথমবারের মতো যখন আমরা ব্যবসায় কোনো শেয়ার ছাড়ি বাজারে, তখন সেটিকে আইপিও বা ইনিশিয়াল পাবলিক অফারিং বলে। পরবর্তী এমসিকিউ, মুদ্রা বাজারের নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান কোনটি? মুদ্রা বাজার কি? মুদ্রা বাজার হচ্ছে যেখানে স্বল্প মেয়াদী বিভিন্ন সিকিউরিটিজ ক্রয় বিক্রয় হয়ে থাকে। এখন এটি কে নিয়ন্ত্রণ করে থাকে? কোন প্রতিষ্ঠান? এটি কি বাংলাদেশ ব্যাংক, যেটি হচ্ছে আমাদের কেন্দ্রীয় ব্যাংক, বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, নাকি ঢাকা স্টক এক্সচেঞ্জ? আমাদের সঠিক উত্তর হচ্ছে বাংলাদেশ ব্যাংক। প্রত্যেক দেশের মুদ্রা বাজার নিয়ন্ত্রিত হয়ে থাকে সেই দেশের কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক। আর যেহেতু আমাদের বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে বাংলাদেশ ব্যাংক, তাই বাংলাদেশের মুদ্রা বাজারের নিয়ন্ত্রক হচ্ছে বাংলাদেশ ব্যাংক। আশা করি বুঝতে পেরেছো। পরের এমসিকিউ, শেয়ার বাজার নিয়ন্ত্রণকারী সংস্থা কোনটি? আমাদের আগের কোশ্চেন ছিল কি? আমাদের আগের কোশ্চেন ছিল মুদ্রা বাজার নিয়ন্ত্রণকারী সংস্থা। এবার আমাদের কোশ্চেন হয়েছে শেয়ার বাজার। শেয়ার বাজার কোন শেয়ার কত টাকায় বিলি করা হবে, কখন অনুমোদন করা হবে, বা বাজারে কি মূল্যে, কত অবহারে, কত অধিহারে ইস্যু করা হবে, এগুলো কে নিয়ন্ত্রণ করে থাকে? কার থেকে পারমিশন না লাগে? নিয়ন্ত্রণকারী সংস্থাটা কোনটি? এটি কি বিএসটিআই? বিএসটিআই কি? বিএসটিআই হচ্ছে বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন। এটির কাজ হচ্ছে বিভিন্ন পণ্যের মান নিয়ন্ত্রণ করা, পণ্য সঠিক মানের হচ্ছে নাকি, তাদের উৎপাদন প্রক্রিয়া ঠিক আছে নাকি, এগুলো নিশ্চয়তা দেওয়া। বিএসআইসি, এটি কি বিএসইসি নাকি বিএসআরএস? সঠিক উত্তর হচ্ছে আমাদের বিএসইসি। এখন বিএসইসির ফুল ফর্ম কি? বিএসইসির ফুল ফর্ম হচ্ছে আমাদের বাংলাদেশ সিকিউরিটিজ। মনে রাখতে হবে, আমরা লিখে দেখাই, বাংলাদেশ সিকিউরিটিজ and exchange commission। তাহলে আমাদের বিএসসিসির পূর্ণরূপ কি? বিএসসিসির পূর্ণরূপ হচ্ছে আমাদের বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। এখানে একটি জিনিস খেয়াল রাখবে, সবসময় স্টুডেন্ট যেটি ভুল করে, আমাদের সিকিউরিটি নয়, কিন্তু এটি হচ্ছে সিকিউরিটিজ। পরীক্ষার অপশনে থাকবে সিকিউরিটি থাকবে এবং সিকিউরিটিজ থাকবে। আমাদের সঠিক উত্তর কোনটি হবে? আমাদের সঠিক উত্তর হবে সিকিউরিটিজ, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। এটি হচ্ছে আমাদের শেয়ার বাজার নিয়ন্ত্রণকারী সংস্থা। পরবর্তী কোশ্চেনে চলে যাওয়া যাক। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের
আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয় কত তারিখে? বাংলাদেশের যে বিএসইসি রয়েছে এটি প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে কত সালে কত তারিখে আমাদের কার্যক্রম শুরু করে? এটি একটি জ্ঞানমূলক কোয়েশ্চেন, অনেক ইম্পর্টেন্ট, আসতেই পারে, এটি মুখস্থ করে ফেলা উচিত। এটিকে আমাদের 8 জুন 1993 সাল, 14 নভেম্বর 1993 সাল, 8 জুন 1494 সাল, নাকি 14 নভেম্বর 1994 সাল? আমাদের সঠিক উত্তর হচ্ছে 8 জুন 1993 সালে প্রথমবারের মতো বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন তাদের আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে। পরবর্তী কোয়েশ্চেন, মানি লন্ডারিং আইন প্রবর্তিত হয় কত সালে? মানি লন্ডারিং কি? মানি লন্ডারিং বলতে বোঝায় আমাদের যত কালো টাকা রয়েছে। এখন কালো টাকা কি? যে সকল টাকার উপরে কোনো ট্যাক্স প্রদান করা হয়নি, সরকারের চোখে ফাঁকি দিয়ে যে সকল লেনদেন হয়েছে, এই সকল বিভিন্ন ধরনের সমস্যা, বিভিন্ন ধরনের অপরাধ প্রতিরোধ করার জন্য মানি লন্ডারিং আইন প্রবর্তিত হয়। এখন এটি কত সালে হয়? আবারও একটি জ্ঞানমূলক কোয়েশ্চেন। এটি 1994, 1994, 1999, 2001, নাকি 2002? বাংলাদেশের মানি লন্ডারিং আইন প্রবর্তিত হয় 2002 সালে। সঠিক উত্তর কি? 2002। আশা করি তোমরা বুঝতে পারছো। বাংলাদেশ মার্চেন্ট ব্যাংক ও মিউচুয়াল ফান্ড কোম্পানি পরিচালনার ক্ষেত্রে কোন আইনটি প্রযোজ্য? এখন মার্চেন্ট ব্যাংক ও মিউচুয়াল ফান্ড কি? এরা হচ্ছে বিভিন্ন ইনভেস্টমেন্ট কোম্পানি বা ইনভেস্টমেন্ট ব্যাংক। এখন তারা কোন আইন ফলো করে থাকে? এটি কি বিমা আইন 2010, কোম্পানি আইন 1994, আর্থিক প্রতিষ্ঠান আইন 1993, নাকি ব্যাংকিং কোম্পানি আইন 1991? সঠিক উত্তর হচ্ছে আমাদের আর্থিক প্রতিষ্ঠান আইন 1993 বাংলাদেশ মার্চেন্ট ব্যাংক ও মিউচুয়াল ফান্ড কোম্পানিগুলো ক্ষেত্রে প্রযোজ্য। আশা করি বুঝতে পেরেছো। উদ্দীপক দেওয়া হয়েছে, উদ্দীপক থেকে আমাদের পরবর্তী কোয়েশ্চেনগুলো অ্যান্সার করতে হবে। চলো উদ্দীপক পড়ে ফেলা যাক। জনাব হক একজন শিক্ষিত ব্যক্তি, তার আর্থিক বাজার সম্পর্কে ভালো জ্ঞান রয়েছে। তিনি আর্থিক বাজার সম্পর্কে ভালো জ্ঞান ধারণ করেন। সম্প্রতি গোমতী কোম্পানি মূলধন সংগ্রহের জন্য দৈনিক রূপসী বাংলা পত্রিকায় কি করেছে? তারা মূলধন সংগ্রহের জন্য দৈনিক রূপসী বাংলা পত্রিকায় বিবরণপত্র ছেড়েছে, যা জনাব হকের দৃষ্টি কেড়েছে। এখন সঠিক কোয়েশ্চেন কি আমাদের? জনাব হক কোন ধরনের শেয়ারের জন্য আবেদন করলেন? এখন কোনো কোম্পানি যখন ইনিশিয়াল পাবলিক অফারিং করে, প্রথমবারের মতো সে কোনো শেয়ার বাজারে বিক্রির উদ্দেশ্যে প্রচারণা করবে, তখন সে কোথায় এটি করে থাকে? বাংলাদেশে এটি হচ্ছে বিভিন্ন নিউজ পেপার বা সংবাদপত্রে করে থাকে। তাহলে প্রথমবারের মতো আইপিও করা হয় কিসের মাধ্যমে? আইপিও করা হয় হচ্ছে আমাদের সংবাদপত্রে। সংবাদপত্রে কি ছাপানোর মাধ্যমে? বিবরণপত্রতে একটি কোম্পানি তারা কি পরিমাণে শেয়ার বিক্রয় করছে, কি কত টাকায় বিক্রয় করছে, সকল তথ্য প্রদান করে থাকে। তাহলে সংবাদপত্রে বিবরণপত্র। যখন কোনো কোম্পানি প্রথমবারের মতো শেয়ার ইস্যু করবে বাজারে, তারা তাদের আইপিও বা ইনিশিয়াল পাবলিক অফারিং সংবাদপত্রে বিবরণপত্র ছাপানোর মাধ্যমে মানুষকে জানায়। তাহলে তিনি কোন শেয়ারের জন্য আবেদন করেছেন? এর কি প্রাথমিক শেয়ার, মাধ্যমিক শেয়ার, বোনাস শেয়ার, নাকি রাইট শেয়ার? যেহেতু তার কোম্পানিটি তাদের কিসের জন্য শেয়ার ইস্যু করেছে? মূলধন সংগ্রহের জন্য। তো মূলধনের প্রত্যেকটি ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে আমরা কি বলি? ক্ষুদ্র ক্ষুদ্র সমান অংশকে বলা হয় শেয়ার। আর যেহেতু এর মাধ্যমে আমরা ধরে নিচ্ছি জনাব হক তিনি এখান থেকে মালিকানা লাভ করবেন, তাহলে এটি কোন ধরনের শেয়ার হতে পারে? এটি অন্য কোনো শর্ত বলা হয়নি, তাই এটি সঠিক উত্তর হচ্ছে প্রাথমিক শেয়ার। আশা করি বুঝতে পেরেছো। পরবর্তী কোয়েশ্চেন, উদ্দীপকে ক্রয়কৃত শেয়ার পরবর্তীতে কোন ধরনের আর্থিক বাজারে বিক্রয় করতে পারে? এখন যখন কোনো শেয়ার প্রথমবারের মতো আইপিও করা হয়, তখন সেটি প্রাথমিক বাজারে ছাড়া হয়। কি বাজারে? প্রাথমিক
প্রাথমিক বাজার। এখন শেয়ার বাজার দুই ধরনের হয়ে থাকে, এটা হচ্ছে আমাদের প্রাথমিক বাজার এবং আমাদের মাধ্যমিক বাজার। কি বাজার? প্রাথমিক বাজার ও মাধ্যমিক বাজার। যখন প্রথমবারের মতো কোনো শেয়ার ইস্যু করা হয় তখন সেটি করা হয় হচ্ছে প্রাথমিক বাজারে, এবং পরবর্তীতে যখন শেয়ার হোল্ডারগণ নিজেদের শেয়ার বিক্রি করতে চায় এবং অন্য শেয়ার হোল্ডারগণ কিনতে চায় তখন সেটি করা হয় মাধ্যমিক বাজারে বা সেকেন্ডারি বাজারে। কি? মাধ্যমিক বা মাধ্যমিক বা সেকেন্ডারি বাজারে। আশা করি বুঝতে পেরেছো। তাহলে যদি জনাব হক তার ক্রয়কৃত শেয়ার বিক্রয় করতে চায় তাহলে তিনি কোন বাজারে ইস্যু করবেন? তিনি আমাদের সঠিক উত্তর ঘ, মাধ্যমিক বাজারে সেটি বিক্রয় করতে পারবেন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী কোশ্চেনে চলে যাওয়া যাক। চক্রবৃদ্ধি ও বাট্টাকরণের সম্পর্ক কি? আমরা জানি চক্রবৃদ্ধি মানে কি? চক্রবৃদ্ধি হচ্ছে আমাদের ভবিষ্যৎ রিলেটেড, ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের প্রক্রিয়া হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি বা চক্রবৃদ্ধিকরণ। এবং বাট্টাকরণ বলতে আমাদের বোঝায় হচ্ছে বর্তমান মূল্য নির্ণয়ের প্রক্রিয়া। চক্রবৃদ্ধিকরণ হচ্ছে আমাদের ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের প্রক্রিয়া এবং বাট্টাকরণ হচ্ছে আমাদের বর্তমান মূল্য নির্ণয়ের প্রক্রিয়া। তাহলে এদের মধ্যে সম্পর্ক কি রূপ? এদের মধ্যে সম্পর্ক কি বিপরীতমুখী, সমমুখী, সমানুপাতিক নাকি নিরপেক্ষ? এদের মধ্যে সম্পর্ক হচ্ছে আমাদের বিপরীতমুখী, যেহেতু একটি ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের প্রক্রিয়া এবং অন্যটি হচ্ছে আমাদের বর্তমান মূল্য নির্ণয়ের প্রক্রিয়া। পরবর্তী কোশ্চেনে চলে যাওয়া যাক। অর্থের ভবিষ্যৎ মূল্য নির্ণয় করার প্রক্রিয়াকে কি বলে? আমরা এইমাত্র শিখেছি অর্থের ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের প্রক্রিয়াকে বলে চক্রবৃদ্ধিকরণ এবং বর্তমান মূল্য নির্ণয়ের প্রক্রিয়াকে বলা হয় বাট্টাকরণ। তাহলে আমাদের সঠিক উত্তর কি হবে? আমাদের সঠিক উত্তর খ, চক্রবৃদ্ধিকরণ। আশা করি তোমরা বুঝতে পারছো। পরবর্তী কোয়েশ্চেন। মিসেস ঐশী 12% হার সুদে 5 বছরের জন্য 1 লক্ষ টাকার ডাকঘর সঞ্চয়পত্র ক্রয় করলেন। তিনি কি ক্রয় করেছে? সঞ্চয়পত্র। তার সুদ আসলের পরিমাণ কত হবে? সুদ এবং আসলের পরিমাণ কত হবে? তোমাদের খেয়াল রাখতে হবে তিনি কি ক্রয় করেছেন। তিনি শেয়ার ক্রয় করেননি, তিনি হচ্ছে সঞ্চয়পত্র ক্রয় করেছেন। এবং সঞ্চয়পত্রে কিভাবে টাকা প্রদান করা হয়? আমরা জানি সঞ্চয়পত্রে শুধুমাত্র আমাদের আসলের উপরে সুদটি প্রদান করা হয়ে থাকে। তাহলে তার পরিমাণ কত হবে? আমাদের আসলের পরিমাণ 1 লক্ষ টাকা মাল্টিপ্লাইড বাই আমাদের কত পার্সেন্ট? 12% সুদ, তাহলে 0.12 এবং এটি হচ্ছে আমাদের 1 বছরের। তাহলে আমরা 5 বছরেরটা কিভাবে বের করব? যেহেতু আমাদের সময় 5 বছর, আমরা এটিকে গুণ 5 করে ফেলবো। তাহলে আমাদের সুদের পরিমাণ কত দাঁড়াচ্ছে? চলো আমরা ক্যালকুলেটরে সবাই করে ফেলি এটা। 1,12,000 ইন্টু 5, আমাদের সুদের পরিমাণ দাঁড়াচ্ছে 60,000 টাকা হচ্ছে আমাদের শুধুমাত্র সুদের পরিমাণ। তাহলে আমাদের সুদ আসলের পরিমাণ কত দাঁড়াবে? সুদ যেহেতু আমাদের সুদের পরিমাণ 60,000 এবং আমাদের আসল ছিল 1 লক্ষ টাকা, তাহলে দুটি যোগ করে আমরা আমাদের পেয়ে যাচ্ছি সুদ আসলের পরিমাণ আমাদের 1,60,000 টাকা। তাহলে মিসেস ঐশী কত টাকা পাবেন 5 বছর শেষে তার সঞ্চয়পত্র থেকে সুদ আসলে? তিনি সঠিক উত্তর আমাদের 1,60,000 ঘ। আশা করি তোমরা ম্যাথটি বুঝতে পেরেছো। তোমরা চাইলে একটি স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। চলো পরবর্তী কোশ্চেনে চলে যাওয়া যাক। যে বার্ষিক বৃত্তির কি বলা হয়েছে? যে বার্ষিক বৃত্তি বা অ্যানুইটির নগদ প্রবাহ প্রতি সময়কালের শুরুতে সংঘটিত হয় তাকে কি বলে? আমরা জানি বার্ষিক বৃত্তি দুই ধরনের হতে পারে। আমরা সাধারণ বার্ষিক বৃত্তি, যেটিতে প্রত্যেক সময়কালের শেষে নগদ প্রবাহ হয়ে থাকে, এবং আরেকটি হচ্ছে আমাদের অগ্রিম বার্ষিক বৃত্তি, সেটি হচ্ছে প্রত্যেক সময়কালের শুরুতে নগদ প্রবাহ হয়ে থাকে। তাহলে যেহেতু আমাদের বলা হয়েছে বার্ষিক বৃত্তিটি প্রত্যেক সময়কালের শুরুতে সংঘটিত হয়, তাহলে তাকে কি বলবে? সঠিক উত্তর আমাদের
অগ্রিম বার্ষিক বৃত্তি, এবং যদি শেষে হতো তাহলে সঠিক উত্তর হতো আমাদের সাধারণ বার্ষিক বৃত্তি। পরবর্তী কোয়েশ্চেন, মিস্টার কাদের 10% সুদের হারে ঋণ গ্রহণ করেছেন। সুদ গণনা হবে পাক্ষিক পদ্ধতিতে। কি পদ্ধতিতে? পাক্ষিক। কার্যকরী সুদের হার নির্ণয় করো, মানে আমাদের ইএআর নির্ণয় করতে বলা হয়েছে। এখন পাক্ষিক মানে কি? পাক্ষিক পাক্ষিক বলতে বোঝায় হচ্ছে 15 দিন পর পর। কতদিন? 15 দিন। 15 দিন। তাহলে আমাদের বছরে কতবার হচ্ছে? বছরে আমাদের হবে 24 বার। কেননা যেহেতু এক মাস 30 দিন হয়ে থাকে, তাহলে আমরা প্রত্যেক মাসে কতবার হচ্ছে? 2 বার করে। 12 মাস যেহেতু আমাদের 24 বার। চলো আমরা ভাঙি। যেহেতু 12টি মাস এবং প্রত্যেক মাসে কতবার হবে? 2 বার করে। তাহলে 12 × 2, তাহলে আমাদের m সমান সমান 24। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যেহেতু এক মাসে 30 দিন, 30 দিনে 2 বার হচ্ছে, তাহলে প্রত্যেক মাসে 2 বার, তাই 12 মাস 2 বার হলে 24 বার হচ্ছে আমাদের m। এখন আমাদের কি বের করতে বলেছে? আমাদের বলেছে কার্যকরী সুদের হার, অর্থাৎ আমাদের ইএআর নির্ণয় করতে বলা হয়েছে। চলো আমরা ইএআর করে ফেলি। আমরা জানি ইএআর এর সূত্র কি? আশা করি সকলেরই মনে আছে। 1 প্লাস I divided by m to the power m minus 1। চলো আমরা বসিয়ে ফেলি আমাদের অ্যান্সার। আমাদের সুদের হার কত ছিল? সুদের হার ছিল আমাদের 10%, অর্থাৎ 0.10। m হচ্ছে আমাদের 24 বার, পাওয়ার আমাদের 24 মাইনাস 1। তাহলে আমাদের এখানে আসে, ক্যালকুলেট করে ফেলি সকলে মিলে। আসো, 1 প্লাস 0.1 ভাগ 24 টু দি পাওয়ার 24। তাহলে আমাদের এখানে দাঁড়ায় হচ্ছে 1.1049, সরি 49 মাইনাস 1, অর্থাৎ 0.1049। এদিকে এখন যদি আমরা 100 দিয়ে গুণ করে ফেলি, তাহলে আমরা পেয়ে যাচ্ছি আমাদের কার্যকরী সুদের হার 10.49%। আশা করি বুঝতে পেরেছো তোমরা এখানে কি করা হয়েছে। এখানে আমাদের মূল বিষয় হচ্ছে পাক্ষিক পদ্ধতি। সাধারণত এটি বেশিরভাগ মানুষই প্র্যাকটিস করে থাকে না এবং সকলে জানে না পাক্ষিক মানে কি। পাক্ষিক মানে হচ্ছে 15 দিন পর পর, অর্থাৎ মাসে 2 বার হচ্ছে, বছরে কতবার হবে? 24 বার। তাহলে আমাদের সঠিক উত্তর কার্যকরী সুদের হার কত হবে? 10.49%। সঠিক উত্তর ক। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা চাইলে একটি স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। চলো পরবর্তী কোশ্চেনে চলে যাওয়া যাক। অর্থের সময় মূল্য নির্ণয়ের বিবেচ্য হলো কি কি? সময় মূল্য, অর্থাৎ অর্থের আমরা সময় মূল্য বলতে কি জানি? সময় মূল্য বলতে বোঝায় সময়ের সাথে সাথে অর্থের মূল্যের যে পরিবর্তন ঘটে, এটিকে আমরা অর্থের সময় মূল্য বলি। এখন অর্থের সময় মূল্যের কারণ কি হতে পারে? অর্থের সময় মূল্যের কারণ হচ্ছে সুদের হার। তাহলে বিবেচ্য হলো কি কি? সময়, নিশ্চয়ই আমাদের সময় প্রয়োজন হয়, সুদের হার এবং চক্রবৃদ্ধি সংখ্যা। এখানে তিনটি আমাদের অর্থের সময় মূল্য নির্ণয়ের প্রয়োজন হয়ে থাকে। চলো আমরা সূত্রের মাধ্যমে দেখে ফেলি। আমরা জানি বর্তমান মূল্যের সূত্র কি? পিভি সমান এফভি ডিভাইডেড বাই 1 প্লাস আই এম এন ইন্টু এম। আমরা এখানে কি দেখতে পারতেছি? আমাদের সময় প্রয়োজন হচ্ছে এন সময়, আমাদের চক্রবৃদ্ধির সংখ্যা এম এর প্রয়োজন পড়তেছে এম, এবং আমাদের সুদের হার আই এর প্রয়োজন পড়তেছে। তার মানে আমাদের সঠিক উত্তর 1, 2 ও 3। অর্থের সময় মূল্য নির্ণয় বিবেচ্য বিষয় তিনটি। চলো পরবর্তী কোশ্চেনে চলে যাওয়া যাক। 72 বিধি অনুযায়ী 3টি আমাদের শর্ত দেওয়া আছে। এখন 72 বিধি কি? 72 বিধি হচ্ছে, চলো আমরা লিখে ফেলি, বার্ষিক, সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস তোমাদের এটি মাথায় রাখতে হবে, বার্ষিক চক্রবৃদ্ধিকরণের ক্ষেত্রে শুধুমাত্র বার্ষিক
বার্ষিক চক্রবৃদ্ধিকরণের ক্ষেত্রে কত সময়ে বা হারে, সুদের হারে টাকা আমাদের কি হবে, দ্বিগুণ হবে। আমাদের বার্ষিক চক্রবৃদ্ধিকরণের ক্ষেত্রে বর্তমান মূল্য কত সময়ে অথবা কত পার্সেন্ট সুদের হারে দ্বিগুণ হবে তার নির্ণয়ের শর্টকাট পদ্ধতি হচ্ছে রুল 72। এটি কিভাবে আমরা নির্ণয় করে থাকি? সাপোজ আমাদের আই জানা নেই, সুদের হার জানা নেই, শুধুমাত্র আমাদের এন জানা আছে, তাহলে আমরা 72কে যদি এন দিয়ে ভাগ দিই তাহলে আমরা সুদের হার পেয়ে যাব। কোন সুদের হারে আমাদের বর্তমান মূল্য দ্বিগুণ হবে। এবং যদি আমাদের এন জানা না থাকে, আই জানা থাকে, তখন আমরা 72কে আই দিয়ে যদি ভাগ দিই আমরা সময় পেয়ে যাব কত সময়ে আমাদের মূল্য দ্বিগুণ হবে। তাহলে এখন আমাদের শর্ত 3টি কি দেওয়া হয়েছে? মেয়াদ দিয়ে গুণ করলে সুদ পাওয়া যায়। আমরা যদি মেয়াদ দিয়ে 72কে গুণ করি তাহলে কি আমরা সুদ পাবো না? তাহলে সঠিক উত্তর 1 নয়। মেয়াদ দিয়ে ভাগ করলে সুদ পাওয়া যায়। আমরা 72কে যদি মেয়াদ দিয়ে ভাগ করি, এই যে এখানে আমরা করেছি মাত্রই, মেয়াদ দিয়ে আমরা সুদকে 72কে ভাগ দিয়েছি, তাহলে কি আমরা আমাদের সুদের হার পেয়ে যাবো? জি, এটি সঠিক। 3 নম্বরে বলা হয়েছে আমাদের সুদের হার দিয়ে ভাগ করলে মেয়াদ পাওয়া যায়। আমরা জানি এই যে 72কে আমরা সুদের হার আই দিয়ে ভাগ দিয়েছি, আমরা আমাদের মেয়াদ পেয়ে গেছি। তাহলে সঠিক উত্তর 2 ও 3। পরবর্তী এমসিকিউ, একটি উদ্দীপক দেওয়া হয়েছে, চলো আমরা পড়ে ফেলি। জনাব রুবেল 5% সুদে 2000 টাকার ঋণ গ্রহণ করেছেন। কি হয়েছে? 5% সুদ 2000 টাকার ঋণ গ্রহণ করেছে। 5 বছর পরে তার সরল সুদের পরিমাণ কত? আমাদেরকে কি বের করতে বলা হয়েছে? সরল সুদ। সরল সুদের অর্থ কি? সরল সুদের ক্ষেত্রে শুধুমাত্র কি বলা হলো? শুধুমাত্র আসল যে টাকাটা আমাদের, মানে এখানে ক্ষেত্রে আমাদের 2000 যে টাকাটা, শুধুমাত্র আসল টাকার উপরে সুদ গণনা করা হয়, এর ক্ষেত্রে চক্রবৃদ্ধি করা হয় না। তাহলে আমাদের সুদের পরিমাণ কত হবে সরল সুদের ক্ষেত্রে? তাহলে যদি আমরা 2000কে সুদের হার দিয়ে গুণ করে ফেলি 5%, 0.05, এবং এটির মাধ্যমে আমরা কি পেলাম? 1 বছরেরটা। তাহলে আমরা কিভাবে আমাদের কত বছর? 5 বছরেরটা পাবো, আমরা 5 দিয়ে গুণ করে দিব, তাহলে গুণ 5। তাহলে আমাদের অ্যান্সার কত আসে? চলো আমরা করে ফেলি। 2000 ইন্টু 0.05 ইন্টু 5 সমান 500 টাকা। তাহলে সরল সুদের পরিমাণ কত হবে? 500 টাকা। সঠিক উত্তর ক। আশা করি বুঝতে পেরেছো। চলে যাওয়া যাক। এখন আমাদের কি বলা হয়েছে? আমাদের বলা হয়েছে চক্রবৃদ্ধি সুদে 4 বছর পর কত টাকা পাওয়া যাবে। আমরা জানি আমাদের সুদের হার ছিল 5%, টাকা হচ্ছে 2000 আসলের পরিমাণ, এবং চক্রবৃদ্ধি সুদ কত এবার আমাদের 4 বছর। আমরা কিভাবে বের করব? যেহেতু এটি ঋণের ক্ষেত্রে আমাদের সূত্র হচ্ছে প্রথমে আমাদের প্রেজেন্ট ভ্যালু বা পি ইন্টু 1 প্লাস আই টু দি পাওয়ার এন। এন হচ্ছে আমাদের 4 বছর। তাহলে আমরা বসিয়ে ফেলি সবকিছু। 2000 ইন্টু 1 প্লাস 0.05 টু দি পাওয়ার 4। তাহলে আমরা ক্যালকুলেট করে ফেলি। আসো সবাই, আমাদের সঠিক উত্তর কি আসে? 2000 ইন্টু 1 প্লাস 0.05 টু দি পাওয়ার 4। আমাদের সুদ আসলের পরিমাণ দাঁড়ায়, ভবিষ্যৎ মূল্য দাঁড়ায় 2431 টাকা। তাহলে আমাদের প্রথম কি বলা হয়েছে? আমাদের সুদ আসলের পরিমাণ 1431। এটি সঠিক, যেহেতু আমাদের মিলে গিয়েছে। সুদের পরিমাণ 431 টাকা। এটি কিভাবে বের করবো? যেহেতু আমাদের সুদ আসলের পরিমাণ কত এসেছে? 2431। আমরা এখান থেকে যদি আমাদের আসল অর্থাৎ 2000 টাকাটা বিয়োগ করে ফেলি, তাহলে আমরা সুদের পরিমাণ পেয়ে যাব, যা হচ্ছে আমাদের 431 টাকা। তাহলে 2 নম্বরটি, প্রথমটি সঠিক। চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের দ্বিগুণ হবে। এখন আমাদের সরল সুদের পরিমাণ কত এসেছিল আমরা জানি? আমাদের সরল সুদের পরিমাণ এসেছিল 500 টাকা, কিন্তু আমাদের চক্রবৃদ্ধি সুদকে দ্বিগুণ হয়েছে না, আমাদের চক্রবৃদ্ধি সুদের পরিমাণ হয়েছে 431 টাকা। তাহলে এটি সঠিক নয়। তাহলে সঠিক উত্তর আমাদের 1 ও 2। আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী এমসিকিউতে চলে যাওয়া যাক। তারল্য অনুপাতের আদর্শ মান কোনটি?
আমরা অনুপাত বিশ্লেষণ অধ্যায়টি পড়েছি। এখন তারল্য অনুপাত কি? তারল্য অনুপাত হচ্ছে আমাদের সূত্র তরল সম্পদ ভাগ চলতি দায়। এখন তরল সম্পদ কিভাবে বের করে? তরল সম্পদ বের করার সূত্র হচ্ছে আমাদের চলতি সম্পদ মাইনাস আমাদের কি হবে, মজুত পণ্য। মজুত পণ্য যা আছে আমাদের চলতিতে সম্পদে সেটি আমরা মাইনাস করব, এবং এর সাথে মাইনাস করব আমাদের অগ্রিম ব্যয়। আমরা অগ্রিম যে সকল ব্যয় করেছি তার মাধ্যমে আমরা আমাদের তরল সম্পদ পেয়ে যাব। তাহলে এর আদর্শ মান কত? এটিকে 2:1, মানে যদি আমাদের তরল সম্পদের পরিমাণ 20,000 হয়, চলতিতে থাকতে হবে 1000। এটি কি সঠিক? নাকি 1:2, 1:1 এবং 1:3? আমাদের সঠিক উত্তর হচ্ছে 1:1। তরল সম্পদ এবং তরল সম্পদ এবং চলতিদায় সবসময় সমান সমান থাকা আমাদের আদর্শ। তাহলে সঠিক উত্তর 1:1। পরবর্তী কোশ্চেনে চলে যাওয়া যাক। আন্তর্জাতিক হিসাব মান অনুযায়ী নগদ প্রবাহ বিবরণী কার্যক্রমকে কয় ভাগে ভাগ করা হয়? আমরা জানি নগদ প্রবাহ বিবরণীতে কি লেখা হয়, সকল নগদ আন্তঃপ্রবাহ বা বহিঃপ্রবাহ, শুধুমাত্র নগদ যে সকল লেনদেন হয়েছে আমরা সে সকল লেনদেনই লিখে থাকি। এখন নগদ প্রবাহ কার্যক্রম কয় ভাবে হতে পারে? আমাদের আন্তর্জাতিক হিসাব মান অনুযায়ী নগদ প্রবাহ কার্যক্রম 3 ভাবে হতে পারে। এগুলো কি কি? একটা হচ্ছে আমাদের প্রথমেই পরিচালন কার্যক্রম। পরিচালন কার্যক্রম কি? পরিচালন কার্যক্রম বলতে বোঝায় যে একটি ব্যবসায় চলাচলের জন্য প্রত্যেক দিন নির্দিষ্ট হারে যে পরিমাণ আমাদের নগদ অর্থের প্রয়োজন হয় বা নগদ আন্তঃপ্রবাহ হয়, বহিঃপ্রবাহ হয়, সেটিকে বলে। মানে দৈনন্দিন, বছরে অনেকবার হয়। যেমন কি হতে পারে? বেতন, ভাড়া, ক্রয় বিক্রয়, এগুলো হচ্ছে আমাদের পরিচালন কার্যক্রম। তারপর রয়েছে আমাদের বিনিয়োগ কার্যক্রম। এখন বিনিয়োগ কার্যক্রম বলতে কি বোঝায়? বিনিয়োগ কার্যক্রম বলতে বোঝায় আমাদের স্থায়ী সম্পত্তি ক্রয় বিক্রয় রিলেটেড যত নগদ আন্তঃপ্রবাহ বা বহিঃপ্রবাহ হয়ে থাকে। যেমন কি হতে পারে? আসবাবপত্র ক্রয়, মেশিন ক্রয়, যন্ত্রপাতি ক্রয়, আসবাবপত্র বিক্রয়, এইগুলো। এছাড়াও কোথাও বিনিয়োগ, অন্য কোনো কোম্পানির শেয়ার ক্রয়, এগুলো হচ্ছে আমাদের বিনিয়োগ কার্যক্রম। এবং শেষে রয়েছে আমাদের অর্থায়ন কার্যক্রম। অর্থায়ন কার্যক্রম কি? যেগুলো আমাদের মালিকানা সত্ত্বকে প্রভাবিত করে সে সকল কার্যক্রম। যেমন কি মূলধন, লভ্যাংশ প্রদান। লভ্যাংশ প্রদান যদিও আমরা প্রত্যেক বছর করে থাকি সাধারণত, তবুও লভ্যাংশ প্রদান হচ্ছে আমাদের অর্থায়ন কার্যক্রমের মধ্যে যাবে। তাহলে কয়টি? আমাদের 3টি। আন্তর্জাতিক হিসাব মান অনুযায়ী নগদ প্রবাহ বিবরণী, নগদ প্রবাহ 3 ধরনের কার্যক্রমের মাধ্যমে হয়ে থাকে। তাহলে সঠিক উত্তর আমাদের কি হবে? সঠিক উত্তর খ 3। পরবর্তী এমসিকিউ চলে যাওয়া যাক। যন্ত্রপাতি বিক্রয় হতে নগদ প্রাপ্তি কোন ধরনের কার্যক্রম? আমরা একটু আগে 3টি কার্যক্রম শিখেছি, পরিচালন কার্যক্রম, অর্থায়ন কার্যক্রম এবং বিনিয়োগ কার্যক্রম। এবং আমরা জানি সম্পদ ক্রয় বিক্রয় রিলেটেড যত লেনদেন রয়েছে সেগুলো হচ্ছে আমাদের কোন ধরনের কার্যক্রমে যাবে? সেগুলো হচ্ছে আমাদের বিনিয়োগ কার্যক্রমে যাবে। এবং যেহেতু যন্ত্রপাতি এক ধরনের আমাদের স্থায়ী সম্পদ এবং এটি বিক্রি হতে আমাদের প্রাপ্ত অর্থ, তাহলে এটি কোন কার্যক্রম? এটি আমাদের সঠিক উত্তর বিনিয়োগ কার্যক্রম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। সমচ্ছেদ বিন্দু। সমচ্ছেদ বিন্দু কি? সমচ্ছেদ বিন্দু বা ব্রেক ইভেন পয়েন্ট কি বলে এটাকে? বিইপি। বিইপি বা ব্রেক ইভেন পয়েন্ট। এখানে আমাদের কোম্পানির কোনো লাভও হবে না, কোনো লসও হবে না। আমরা যে পরিমাণ টাকা খরচ করে উৎপাদন করেছি আমাদের আয়ও তত টাকা। সাপোজ আমাদের উৎপাদন ব্যয় ছিল 10,000 টাকা, সব কিছু মিলে বিক্রয় জাতীয় খরচ মিলে, এবং আমাদের আয়ও হয়েছে 10,000 টাকা। মানে আমরা লাভও করিনি, লসও করিনি, আমরা ব্রেক ইভেনে আছি, সমচ্ছেদ বিন্দুতে আছি। তাহলে সমচ্ছেদ বিন্দুতে কি হয়? আয়ের পরিমাণ সর্বোচ্চ, আয়ের পরিমাণ সবচেয়ে বেশি? না, এটি সঠিক নয়। বিক্রয়ের পরিমাণ সর্বোচ্চ হয়? না, এটিও সঠিক নয়। ব্যয়ের পরিমাণ সর্বনিম্ন হয়, ব্যয় অনেক কমায় হয়? না, এটিও নয়। কিন্তু ঘ কি বলা হয়েছে? আয় ও ব্যয় সমান হয়। তার মানে আমাদের আয় যতটুকু ব্যয় ততটুকু, আমাদের কোনো লাভও হয়নি, কোনো লসও হয়নি, লোকসান হয়নি।
পরবর্তী কোয়েশ্চেনে যাওয়া যাক। একক প্রতি আমাদের পরিবর্তনশীল ব্যয় দেওয়া হয়েছে কত টাকা? 120 টাকা। আমাদের বিক্রয় মূল্য রয়েছে পণ্যের 200 টাকা এবং আমাদের মোট স্থির ব্যয় 1,20,000 টাকা। আমাদের কি বলা হয়েছে? সমচ্ছেদ বিক্রয়ের পরিমাণ কত এককে, কত একক বিক্রয় করলে আমাদের আয় ও ব্যয় সমান হবে। তাহলে এটি নির্ণয় সূত্র কি? এটি নির্ণয় সূত্র হচ্ছে আমাদের এফসি অর্থাৎ ফিক্সড কস্ট, এটি হচ্ছে আমাদের স্থির ব্যয় বা ফিক্সড কস্ট ডিভাইডেড বাই আমাদের বিক্রয় মূল্য সেলিং প্রাইস, বিক্রয় মূল্য এসপি মাইনাস আমাদের পরিবর্তনশীল ব্যয়, যে ব্যয়টা আমাদের চেঞ্জ হইতে থাকে। তাহলে আমাদের কি হবে? চলো আমরা বসিয়ে ফেলি সূত্রতে। 1,20,000 আমাদের বিক্রয় মূল্য কত? আমাদের বিক্রয় মূল্য হচ্ছে 200 টাকা এবং আমাদের পরিবর্তনশীল ব্যয় কত টাকা রয়েছে? আমাদের পরিবর্তনশীল ব্যয় হচ্ছে আমাদের 120 টাকা। চলো আমরা করে ফেলি। কি হয়? 1,20,000 ভাগ 80, তাহলে আমাদের সমচ্ছেদ একক আমরা পেয়ে যাচ্ছি 1500 একক। তার মানে কি, আমরা যদি 1500 একক পণ্য বিক্রয় করি তাহলে আমাদের আয় ও ব্যয়ের পরিমাণ সমান হবে। এর উপরে যদি আমরা বিক্রয় করতে পারি তাহলে আমাদের লাভ হবে, এবং যদি আমরা 1500 এককের নিচে বিক্রয় করি তাহলে আমাদের লোকসান হবে। তাহলে আমাদের সমচ্ছেদ বিক্রয় এককে কত টাকা, কত একক? 1500 একক। সঠিক উত্তর ঘ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সূত্র কি? স্থির ব্যয় ভাগ বিক্রয় মূল্য মাইনাস পরিবর্তনশীল ব্যয়। পরবর্তী কোশ্চেনে চলে যাওয়া যাক। সমচ্ছেদ বিন্দু নির্ণয়ের ক্ষেত্রে প্রভাব বিস্তারকারী উপাদান, কি কি উপাদান প্রভাব বিস্তার করে থাকে, কি কি উপাদান আমাদের প্রয়োজন হয়? আমরা একটু আগে জেনেছি স্থির ব্যয় প্রয়োজন হয়, বিক্রয় মূল্য প্রয়োজন হয় এবং আমাদের পরিবর্তনশীল ব্যয় প্রয়োজন হয়। মানে কি দেওয়া আছে? আমাদের স্থির ব্যয় বা স্থায়ী ব্যয় এটির প্রয়োজন হয়, আমাদের পরিবর্তনশীল ব্যয়ের প্রয়োজন হয়। সুযোগ ব্যয়, সুযোগ ব্যয় কি? যখন আমরা দুটি লাভজনক প্রকল্পের মধ্যে কোনো একটি বেছে নেই এবং অন্যটি বেছে নিতে পারি না কারণ আমাদের মূলধনের স্বল্পতা রয়েছে, সেটিকে সুযোগ ব্যয় বলে। তাহলে সুযোগ ব্যয় কি আমাদের বিবেচিত হয়? না, সুযোগ ব্যয় আমাদের বিবেচিত হয় না। তাহলে সঠিক উত্তর 1 ও 2, স্থির ব্যয় ও পরিবর্তনশীল ব্যয়। পরবর্তী কোশ্চেনে চলে যাওয়া যাক। একটি উদ্দীপক দেওয়া হয়েছে, চলো আমরা পড়ে ফেলি। পলাশ লিমিটেড খেলনা প্রস্তুতকারী একটি কোম্পানি। প্রতিটি খেলনার বিক্রয় মূল্য 90 টাকা। আমাদের এস কত? সেলিং প্রাইস, বিক্রয় মূল্য 90 টাকা। তার একক প্রতি কাঁচামাল ও শ্রম ব্যয় 50 টাকা। এটি হচ্ছে আমাদের পরিবর্তনশীল ব্যয়। এবং আমাদের স্থির ব্যয় ফিক্সড কস্ট হচ্ছে আমাদের কত টাকা? 1,80,000 টাকা। আমাদের কোশ্চেনে কি চেয়েছে? প্রতিষ্ঠানের সমচ্ছেদ বিক্রয় একক কত? আমরা একটু আগেই যা করলাম সেম ভাবে আবার করে ফেলতে হবে। চলো তোমরা আগে করে ফেলো, তোমাদেরকে আমি 10 সেকেন্ড সময় দিলাম। এখানে তোমরা দেখতেই পারতেছো ফিক্সড কস্ট হচ্ছে কত? 1,80,000, আমাদের বিক্রয় মূল্য 90 টাকা এবং আমাদের পরিবর্তনশীল ব্যয় বা মোট খরচ কাঁচামাল ও শ্রম ব্যয় হচ্ছে 50 টাকা। আশা করি তোমরা এতক্ষণে করে ফেলেছো। চলো আমরা সলভ করে ফেলি। তাহলে আমাদের স্থির ব্যয় 1,80,000 ভাগ আমাদের বিক্রয় মূল্য 90 এবং আমাদের পরিবর্তনশীল ব্যয় বাদ যাবে এখান থেকে। তাহলে আমাদের দাঁড়ায় হচ্ছে 4,500 একক। তাহলে আমাদের কত সমচ্ছেদ বিক্রয় এককে? 4,500 একক। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সঠিক উত্তর গ। পরবর্তী কোশ্চেনে চলে যাওয়া যাক। যদি 1,20,000 টাকা মুনাফা অর্জন করতে চায় তাহলে কত একক পণ্য আমাদের বিক্রয় করতে হবে? অনেক ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, সাধারণত এরকম কোশ্চেন এসে থাকে। চলো আমরা দেখে ফেলি। আমরা এখন কি করব? আমাদের যেটি ফিক্সড কস্ট রয়েছে এবং বিক্রয় মূল্য এখানে আমাদের 90 এবং আমাদের ভেরিয়েবল কস্ট হচ্ছে 50 টাকা। তাহলে আমাদের মুনাফা অর্জন করতে হবে কত টাকা? 1,20,000। আমরা প্রথমে আমাদের স্থির ব্যয় যা রয়েছে এটির সাথে আমাদের যত মুনাফা অর্জন করতে হবে তা আমরা যোগ করে ফেলবো। কেন? স্থির ব্যয়ের সাথে আমরা এত মুনাফা অর্জন করে যদি আমরা যোগ করে ফেলি তাহলে আমরা পরবর্তীতে
সমচ্ছেদের মতো ভাগ করে ফেলি বিক্রয় মূল্য থেকে পরিবর্তনশীল ব্যয় বাদ দিয়ে, তাহলে আমরা আমাদের কত একক বিক্রয় করলে 1,20,000 টাকা বেশি হবে সেটি আমরা পেয়ে যাব। তাহলে ভাগ আবারও 90 মাইনাস 50 পরিবর্তনশীল ব্যয়, তাহলে আমাদের অ্যান্সার কত দাঁড়ায়? চলো করে ফেলি। 7,500 একক। তার মানে 7,500 একক যদি বিক্রয় করা হয় তাহলে আমাদের মুনাফার পরিমাণ কত হবে? মুনাফার পরিমাণ হবে আমাদের 1,20,000 টাকা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সঠিক উত্তর তাহলে আমাদের ক, 7,500 একক। পরবর্তী কোয়েশ্চেনে চলে যাওয়া যাক। স্বল্প মেয়াদী অর্থায়নের সময়সীমা কত? আমরা জানি সময়ের বিবেচনায় আমরা অর্থায়নকে 3 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে স্বল্প মেয়াদী, তারপর হচ্ছে আমাদের মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী। স্বল্প মেয়াদী সাধারণত কত হয়ে থাকে? 1 বছরের বা তার কম। মধ্যমেয়াদী হয়ে থাকে 1 থেকে 3 বছর, বা কিছু কিছু বইয়ের লেখা হয়েছে 1 থেকে 5 বছর। এবং দীর্ঘমেয়াদী অর্থায়ন হয়ে থাকে কত বছরের? আমাদের দীর্ঘমেয়াদী অর্থায়ন হয়ে থাকে 5 বছরের বেশি সময়ের জন্য যে অর্থায়ন করা হয়। তাহলে স্বল্পমেয়াদী কত হবে? 1 বছর বা তার কম। এটি সঠিক উত্তর। 1 বছর বা তার কম সময়ের জন্য যে অর্থায়ন করা হয় আমরা তাকে স্বল্পমেয়াদী অর্থায়ন বলে থাকি। অনেক ইম্পর্টেন্ট একটা জ্ঞানমূলক, ইজি হলেও, নিচের কোন মূলধনটির সুদের হার বেশি? কোন কোন উৎস থেকে মূলধন সংগ্রহ করলে আমাদের বেশি পরিমাণে সুদ প্রদান করতে হয়? এটিকে দীর্ঘমেয়াদী মূলধন, স্বল্পমেয়াদী মূলধন, কাম্য মূলধন নাকি পরিবর্তনশীল মূলধন? এটি অনেক ইম্পর্টেন্ট একটা জ্ঞানমূলক কোয়েশ্চেন। সঠিক উত্তর হচ্ছে আমাদের স্বল্প মেয়াদী মূলধন। যেহেতু আমরা দেখে মনে করতে পারি দীর্ঘমেয়াদী, যেহেতু দীর্ঘমেয়াদীতে বেশি হবে, কিন্তু আসলে না। স্বল্প মেয়াদী মূলধনের ক্ষেত্রে আমাদের মূলধনের সুদের হার বেশি হয়ে থাকে। পরের কোয়েশ্চেনে চলে যাই। স্বল্প মেয়াদী অর্থায়নের হাতিয়ার কোনটি? এখানে কোনটির মাধ্যমে স্বল্প মেয়াদী অর্থায়ন করা হয়ে থাকে? এটি কি অগ্রাধিকার শেয়ার? অগ্রাধিকার শেয়ার কি? অগ্রাধিকার শেয়ারের মাধ্যমে একটি কোম্পানির মালিকানা অর্জন করা যায়। তার মানে কেউ তো স্বল্প সময়ের জন্য মালিকানা অর্জন করবে না, দীর্ঘ সময়ের জন্য। তাহলে অগ্রাধিকার শেয়ার নয়। মিউচুয়াল ফান্ড কি? মিউচুয়াল ফান্ডের মধ্যে অনেকজন ব্যক্তি একসাথে তাদের ক্ষুদ্র ক্ষুদ্র টাকার পরিমাণ দিয়ে তারপর যারা এটি পরিচালক তারা হচ্ছে বিভিন্ন লাভজনক খাতে এটি বিনিয়োগ করে। এটিও নয়। এটি কি বাণিজ্যিক পত্র নাকি বন্ড? বন্ড কি? বন্ড হচ্ছে একটি দীর্ঘমেয়াদী ঋণের হাতিয়ার। কি? দীর্ঘমেয়াদী ঋণের হাতিয়ার, যেটির মাধ্যমে একটি কোম্পানি জনগণের থেকে ঋণ নিয়ে থাকে এবং নির্দিষ্ট পরিমাণে সুদ প্রদান করে। যেহেতু এটি দীর্ঘমেয়াদী তাহলে এটিও সঠিক উত্তর নয়। তাহলে আমাদের সঠিক উত্তর কি? সঠিক উত্তর ঘ, বাণিজ্যিক পত্র। স্বল্পমেয়াদী অর্থায়নের হাতিয়ার হচ্ছে আমাদের বাণিজ্যিক বাণিজ্যিক কাগজ বা পত্র, একই কথা। পরবর্তী কোশ্চেনে চলে যাওয়া যাক। নিচে কোনটির ক্ষেত্রে অঙ্গীকার ফি রয়েছে? এখন অঙ্গীকার ফি কি আমরা আগে অ্যান্সারটি দেখি, তারপর আমরা তোমাকে বলতেছি। ঋণ রেখা, ব্যবসা ঋণ, লেনদেন ঋণ নাকি ঘূর্ণায়মান ঋণ? সঠিক উত্তর আমাদের ঘূর্ণায়মান ঋণ। ঘূর্ণায়মান ঋণ কি? মনে করো একজন ব্যক্তি 10 লক্ষ টাকা কোনো ব্যাংক থেকে ঋণ গ্রহণ করেছে। এখন সেই ব্যক্তি এবং ব্যাংকের সাথে চুক্তি হলো লোকটি প্রত্যেক 2 মাসে 2 লক্ষ বা 1 লক্ষ টাকা করে উঠাবে। তার মানে কি? সাপোজ ধরি সে 2 লক্ষ টাকা উঠালো, তাহলে আর বাকি থাকে কত? 8 লক্ষ টাকা। এখন এই 10 লক্ষ টাকাটা যে ব্যক্তি ঋণ নিয়েছে সে যে কোনো সময় তার পুরো টাকাটা চেতে পারে, কিন্তু এই কারণে কি হচ্ছে, ব্যাংকে পুরো টাকাটা সবসময় তার নামের জন্য ব্যাংকে রেখে দিতে হইতেছে। এই কারণে পুরো টাকাটা ব্যাংক হচ্ছে বিনিয়োগ করতে পারতেছে না। ব্যাংকের লাভ কম হচ্ছে কারণ পুরো টাকাটা রেখে দেওয়া হইতেছে। এবং পুরো টাকাটার মধ্যে 2 লক্ষ টাকা যদি ওঠানো হয়, 8 লক্ষ টাকা কি হচ্ছে? 8 লক্ষ টাকা অলস পড়ে থাকতেছে ব্যাংকে। এ থেকে ব্যাংকও কোনো লাভ করতে পারতেছে না এবং যে ঋণ নিয়েছে সে নিতেছেও না। এই জন্য যতটুকু টাকা রাখা হয়েছে তার মধ্যে যতটুকু টাকা উঠানো হয়নি সেই টাকার উপর একটি নির্দিষ্ট পরিমাণে ফি ঋণ গ্রহীতা ব্যাংকে প্রদান করে থাকে। যে ফিটা প্রদান করে ওইটাকেই অঙ্গীকার ফি বলে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো পরবর্তী কোশ্চেনে চলে যাওয়া যাক। ব্যবসায় ঋণ কোন ধরনের ঋণ? ব্যবসায় ঋণ কোন ধরনের ঋণ? ব্যবসায় ঋণ বলতে কি বোঝায় আসলে? ব্যবসায় ঋণ বলতে বোঝায় যখন আমরা ধারে কোনো পণ্য ক্রয় করি
আমাদের প্রদেয় সৃষ্টি হয়, তার মানে কি আমরা পণ্য পেয়েছি কিন্তু আমরা এখনো টাকা প্রদান করিনি। অথবা কেউ যখন আমাদের কাছ থেকে ধারে ক্রয় করে আমরা তাদের কাছে টাকা পাই, যখন আমরা কোনো কিছু ধারে ক্রয় করি সেটিকে আমরা ব্যবসায় ঋণ বলি। তাহলে এটির ক্ষেত্রে এটি কোন ধরনের, এটি কি নগদ ঋণ, আমরা কি নগদ টাকা পাচ্ছি? না। এটি কি জমাতিরিক্ত ঋণ? না। এটি সাধারণ ঋণ, সাধারণ ঋণে আমরা টাকা পেয়ে থাকি নির্দিষ্ট পরিমাণে, কিন্তু এক্ষেত্রে আমরা পাচ্ছি না। এক্ষেত্রে কি হচ্ছে, আমরা ধারে কিছু ক্রয় করেছি, আমরা পণ্য পাচ্ছি, টাকা আমরা পরবর্তী সময়ে প্রদান করব। নাকি এটি জামানতবিহীন ঋণ? এটি সঠিক উত্তর হচ্ছে আমাদের জামানতবিহীন ঋণ। কেননা আমাদের এইটা নেওয়ার জন্য, ধারে কিছু ক্রয়ের জন্য কোনো সম্পদ জামানত রাখতে হচ্ছে না, তাই এটিকে জামানতবিহীন ঋণ বলে। পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। 3/20 নেট 60 শর্তে ঋণের ব্যয় কত? এখন এটি আমাদের অনেক ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, অনেক ঘোরানো পেছানো। চলো আমরা এটা করে ফেলি। কিভাবে বের করতে হবে? প্রথমেই আমাদের বাট্টার হার কত পার্সেন্ট, সিডিআর ক্যাশ ডিসকাউন্ট রেট হচ্ছে আমাদের 3। তারপর আমাদের 100 থেকে এই ক্যাশ ডিসকাউন্ট রেট বাদ দিতে হবে, 3 নিচে ডিভাইডেড বাই 100/3। আশা করি এতটুকু বুঝতে পারছো। এবং এর সাথে আমাদের গুণ করতে হবে হচ্ছে আমাদের বছরে যে কয়টি দিন, 360। এবং নিচে কি হবে, নিচে হবে আমাদের ডিসকাউন্ট পিরিয়ড, কত সময়ের মধ্যে আমরা দিলে ডিসকাউন্টটা পাইতাম। 20 দিনের মধ্যে এবং 60 দিনের মধ্যে যেহেতু দিতেই হবে, অর্থাৎ 20 দিন বাদে আরো কত দিনের মধ্যে দিতে হবে, 40 দিন। তাহলে এটি কিভাবে লিখবো, 60 - 20। আশা করি এটা বুঝতে পারছো। 3 হচ্ছে আমাদের বাট্টার হার, 3 হচ্ছে আমাদের কি, 3 হচ্ছে আমাদের বাট্টার হার, 20 হচ্ছে এখানে আমাদের যত দিনের মধ্যে দিলে আমরা নির্দিষ্ট হারে সুদটা পেতাম। 60 হচ্ছে কি, 60 হচ্ছে আমাদের 60 দিনের মধ্যে টাকাটা দিতেই হবে। এবং 360 হচ্ছে যেহেতু এক বছর 360, তাই আমরা 360কে ভাগ দিতে হবে। তারপর এখানে 100% থেকে আমরা যদি বাট্টা পেতাম কত পার্সেন্ট টাকা দিতে হইতো, 97%। তো এটা আমরা বের করতেছি 100 - 3। চলো আমরা এখন ম্যাথটা করে ফেলি, ক্যালকুলেটরে বসিয়ে ফেলো। তাহলে 3/97 গুণ 360/40 কত আসে? 3/97 গুণ 360/40, তাহলে আমাদের আসে 0.2783, অর্থাৎ 27.83%। এটি হচ্ছে আমাদের ঋণের ব্যয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর আমাদের গ, 27.83 বা 4%। পরবর্তী কোয়েশ্চেনে চলে যাওয়া যাক। 2/15 নিট 45, অর্থাৎ যদি 15 দিনের মধ্যে টাকা প্রদান করা হয় তাহলে আমরা 2% বাট্টা প্রদান করব, এবং আমাদের নিট 45 মানে 45 দিনের মধ্যে টাকাটা প্রদান করতেই হবে। তাহলে এই শর্তের ক্ষেত্রে বাট্টার মেয়াদ কতদিন? আমরা জানি এটা হচ্ছে আমাদের কি, বাট্টার মেয়াদ, অর্থাৎ বাট্টার মেয়াদ 15 দিন। সঠিক উত্তর খ। আশা করি বুঝতে পেরেছো। এবং আমাদের 45 দিন কি, 45 দিন হচ্ছে 45 দিনের মধ্যে পাওনা টাকা প্রদান করতেই হবে, এবং যদি 15 দিনের মধ্যে করে তাহলে সে 2% বাট্টা পাবে। পরবর্তী কোশ্চেন, অপ্রাতিষ্ঠানিক ঋণের উৎসসমূহ কি, যেটির ক্ষেত্রে আমাদের কোনো কন্ট্রাক্ট করতে হয় না, প্রাতিষ্ঠানিকভাবে কিছু করতে হয় না। এটি কি, এটিকে ঋণ রেখা। ব্যবসায় ঋণ, ক্রেতাদের কাছ থেকে অগ্রিম। ঋণ রেখার ক্ষেত্রে আমাদের প্রাতিষ্ঠানিক বিভিন্ন স্টেপস রয়েছে, তাহলে এটি সঠিক উত্তর নয়। ব্যবসায় ঋণ বলতে আমরা কি জানি? ব্যবসায় ঋণ বলতে আমরা জানি যে যখন আমরা ধারে কোনো পণ্য ক্রয় করি, তাহলে এটির ক্ষেত্রে কি কোনো প্রাতিষ্ঠানিক রয়েছে? না, এটি একটি অপ্রাতিষ্ঠানিক। তাহলে 2 হচ্ছে আমাদের একটি সঠিক উত্তর। ক্রেতাদের কাছ থেকে অগ্রিম, আমরা যখন অগ্রিম কোনো টাকা গ্রহণ করি তার মানে আমাদের কাছে কি পায়, সে আমাদের কাছে পণ্য পায়, এটিও এক প্রকার ঋণ। তাহলে সঠিক উত্তর 2 ও 3। আশা করি বুঝতে পেরেছো। পরের কোশ্চেনে চলে যাওয়া যাক। 2/20 নিট 60 কি, 2/20 নিট 60 শর্তে ক্রয়ের বক্তব্য নিম্নরূপ। 2/20 মানে কি, 20 দিনের মধ্যে দিলে আমরা 2% বাট্টা প্রদান করব, এবং নিট 60 বলতে বোঝানো হচ্ছে 60 দিনের মধ্যে আমাদের টাকাটি প্রদান করতেই হবে। তাহলে
ক্রয়ের বক্তব্য নিম্নরূপ। কি বলা হয়েছে? বাট্টার মেয়াদকাল 20 দিন। হ্যাঁ, এটি সঠিক। আমরা জানি এখানে 2/20 মানে 20 দিনের মধ্যে, তাই বাট্টার মেয়াদকাল কতদিন? 20 দিন। নগদ বাট্টার পরিমাণ হচ্ছে 2%, নগদ বাট্টার পরিমাণ 2%, ঠিক আছে। ঋণের মেয়াদকাল 40 দিন, এটি কি সঠিক? তোমরা অ্যান্সারটি কমেন্ট সেকশনে জানিয়ে দাও। সঠিক উত্তর আমাদের 1 ও ডি। ঋণের মেয়াদকাল আরো বেশি, ঋণের মেয়াদকাল হচ্ছে আমাদের 60 দিন, কেননা 60 দিনের মধ্যে টাকাটি দিতে হবে, 40 দিনের মধ্যে নয়। তাহলে সঠিক উত্তর 1 ও 2। আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরের কোয়েশ্চেন, নির্দিষ্ট সময় পরে বা পূর্বে ধারক কোন বন্ড পরিশোধের জন্য কোম্পানিকে অনুরোধ জানাতে পারে? আমরা জানি বন্ড বিভিন্ন ধরনের হয়ে থাকে। মর্টগেজ বন্ড, মর্টগেজ বন্ডস কি? এটাকে একটি নির্দিষ্ট পরিমাণে সম্পদ জামানত রাখা হয়। কি হয়? সম্পদ জামানত রাখা হয়। কুপন বন্ড কি? কুপন বন্ডে হচ্ছে নির্দিষ্ট পরিমাণে কুপন সুদ প্রদান করা হয়। পরিশোধ্য বন্ড কি? এটি হচ্ছে নির্দিষ্ট সময় শেষে, নির্দিষ্ট কি সময় শেষে আমরা চাইলে আমাদের বন্ড বিক্রি করে দিতে পারি এবং টাকা ফেরত নিয়ে নিতে পারি, এর মধ্যে আমাদের সুদগুলো লাভ হল। এবং পুট বন্ড কি? পুট বন্ড হচ্ছে যখন একটি নির্দিষ্ট মেয়াদ, সাপোজ 10 বছর, তার আগেই যদি কোম্পানি বা বন্ড হোল্ডার চাইলে বন্ডটি কোম্পানির নিকট বিক্রয় করে ফেরত দিয়ে টাকা ব্যাক নিয়ে নিতে পারে। তাহলে সঠিক উত্তর আমাদের কি হবে? সঠিক উত্তর আমাদের ঘ, পুট বন্ড। আশা করি বুঝতে পারতেছো। পরের কোশ্চেনে চলে যাওয়া যাক। যদি বন্ডের ওয়াইটিএম আমরা কি জানি? ওয়াইটিএম হচ্ছে আমাদের yield টু ম্যাচুরিটি, অর্থাৎ মেয়াদ পূর্তিতে বন্ডের আয়ের হার। মেয়াদ শেষ হলে আমরা পুরো সময়টা জুড়ে কত আয় করেছি, কত আয়ের হার হয়েছে। ওয়াইটিএম কুপন সুদের হার থেকে কম হয়। যদি বন্ডের ওয়াইটিএম কুপন সুদের হার থেকে কম হয়, তাহলে বন্ডের বাজার মূল্য অভিহিত মূল্য থেকে কি হবে? অর্থাৎ সাপোজ আমাদের ওয়াইটিএম 10%, কিন্তু কুপন সুদের হার হচ্ছে 15%, তাহলে এখন কি হবে? আমাদের কি বাজার মূল্য অভিহিত মূল্য থেকে কমে যাবে? মানুষ কি আমাদের কম এই বন্ডটা কিনতে যাবে যেহেতু এখান থেকে কম আয় হচ্ছে, নাকি আমাদের বাজার মূল্য বেড়ে যাবে, মানে মানুষ আরো বেশি ক্রয় করতে যাচ্ছে? সঠিক উত্তর হচ্ছে আমাদের বাজার মূল্য অভিহিত মূল্য থেকে বেশি হবে। তার মানে কি? বাজার মূল্য আমাদের অভিহিত মূল্যের থেকে বেশি। চলো পরবর্তী কোশ্চেনে চলে যাওয়া যাক। কোন অবস্থায় বন্ড ক্রয় করা লাভজনক? কোন অবস্থায় বন্ড আমরা যদি ক্রয় করি তাহলে লাভজনক হবে? প্রথমে আমরা হচ্ছে বন্ডের বর্তমান মূল্য নির্ণয় করে থাকি। বর্তমান মূল্য মানে কি? আমরা যত লাভ করব ভবিষ্যতে সেগুলোর আমরা বর্তমান মূল্য নিয়ে আসি। তাহলে আমরা বর্তমানে যে বাজার মূল্য রয়েছে তার সাথে আমরা কম্পেয়ার করতে পারি। তাহলে যদি বর্তমান মূল্য আমাদের বেশি হয়, তার মানে কি বন্ডটি কম দামে বিক্রয় করা হচ্ছে, আমাদের কেনা উচিত। আবার যদি বর্তমান মূল্য বাজার মূল্যের থেকে কম হয়, তার মানে কি আমাদের ভবিষ্যতে আয় কম হবে। বাজার মূল্য বেশি হলে আমরা বেশি টাকা বিনিয়োগ করে কম টাকা অন্তর্বাহ হবে বা কম টাকা লাভ হবে। তার মানে কি হওয়া উচিত? আমাদের বাজার মূল্য থেকে বর্তমান মূল্য বেশি হওয়া উচিত। তাহলে কখন ক্রয় করা লাভজনক? বর্তমান মূল্য বাজার মূল্য অপেক্ষা বেশি হলে। প্রথমে আমাদের সঠিক উত্তর দেওয়া, অ্যান্সার ক। আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী কোশ্চেনে চলে যাওয়া যাক। একটি জিরো কুপন বন্ডের কি বন্ড? জিরো কুপন বন্ড। এক্ষেত্রে কোনো কুপন প্রদান করা হয় না, কুপন সুদ। অভিহিত মূল্য 1000 টাকা, মেয়াদ হচ্ছে আমাদের 6 বছর। এই ধরনের বন্ডের সুযোগ ব্যয় 12% হলে, আমাদের সুযোগ ব্যয় বলছে কত? 12%। তাহলে বন্ডের অভিহিত মূল্য কত? আমরা জানি জিরো কুপন বন্ডের সূত্র কি? চলো আমরা লিখে ফেলি। বিবি সমান এমবি ডিভাইডেড বাই 1 প্লাস কেডি টু দি পাওয়ার এন। চলো আমরা এখন সূত্রে বসিয়ে ফেলি সবকিছু। আমাদের এমবি কত হবে? অভিহিত মূল্য 1000, ম্যাচুরিটি ভ্যালু আমরা 1000 ধরে নিব। 1 প্লাস আমাদের সুদের হার কত? 12%, তার মানে 0.12, এবং আমাদের সময় কত? সময় হচ্ছে আমাদের 6 বছর, তাহলে পাওয়ার এন 6। চলো আমরা এটা করে ফেলি।
তাহলে আমাদের উত্তর আসে 506.6 অথবা 507 টাকা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই যে তোমাদের সূত্র, ম্যাচুরিটি ভ্যালু এমবি ডিভাইডেড বাই 1 প্লাস কেডি অর্থাৎ সূচক ব্যয় 0.12 টু দি পাওয়ার আমাদের কত এন অর্থাৎ বছর। আমাদের আসে কত টাকা? 560 টাকা। তাহলে অন্তর্নিহিত মূল্য আমাদের কত হবে? অন্তর্নিহিত মূল্য আমাদের 507 টাকা। আশা করি বুঝতে পেরেছো। পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। একটি বন্ডের লিখিত মূল্য হচ্ছে আমাদের কত? 1000 টাকা। এফভি ফেস ভ্যালু 1000 টাকা। কুপন রেট আমাদের সিআর হচ্ছে 10%। বর্তমানে বন্ডটি 950 টাকায় বিক্রয় হচ্ছে, তার মানে এটির বাজার মূল্য সেলিং ভ্যালু হচ্ছে 950 টাকা। তাহলে আমাদের চলতি ইল্ড বা কারেন্ট ইল্ড সিআই কত? আমরা জানি সিআই এর সূত্র কি? কারেন্ট ইল্ড বা সিআই, যেটাকে আমরা চলতি ইল্ড বলছি, হচ্ছে আই ডিভাইডেড বাই এসভি। এখন সরি আই আমরা কিভাবে বের করব? 1000কে যদি আমরা আমাদের কুপন রেট দিয়ে গুণ করে ফেলি 10% সমান 100 টাকা, তাহলে আমরা আমাদের আই পেয়ে গিয়েছি। তাহলে 100 ভাগ এসভি বাজার মূল্য বা সেলিং ভ্যালু 950 টাকা। তাহলে আমাদের চলতি ইল্ড কত টাকা আসে? চলো করে ফেলি। 100 ভাগ 950 আমাদের 10.53%। তাহলে আমাদের চলতি ইল্ড বা কারেন্ট ইল্ড কত হবে? 10.53%। তাহলে সঠিক উত্তর আমাদের গ, 10.53%। আশা করি বুঝতে পেরেছো। পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। কোনটিকে সংকর জাতীয় সিকিউরিটি বলা হয়? এখন সংকর জাতীয় সিকিউরিটি কি? সংকর জাতীয় সিকিউরিটি হচ্ছে এমন ধরনের একটা সিকিউরিটি যেটার মধ্যে দুটি সিকিউরিটির গুণ রয়েছে। সাপোজ সঠিক উত্তর এখানে আমাদের কি? আগে আমরা এটি জেনে নিই। সঠিক উত্তর হচ্ছে আমাদের এখানে অগ্রাধিকার শেয়ার। এখন কেন অগ্রাধিকার শেয়ার? এটিতে বিনিয়োগের ফলে যেমন অগ্রাধিকার শেয়ার হোল্ডার মালিকানা লাভ করে। মালিকানা তারা কাদের মতো লাভ করলো? তারা সাধারণ শেয়ার হোল্ডারদের মতো মালিকানা লাভ করলো। আবার তারা নির্দিষ্ট হারে লভ্যাংশ পেয়ে থাকে। তার মানে তারা নির্দিষ্ট হারে কাদের মতো পাচ্ছে? বন্ড হোল্ডারদের মতো তারা নির্দিষ্ট হারে লভ্যাংশ যেমন পাচ্ছে, অন্যদিকে তারা সাধারণ শেয়ার হোল্ডারদের মতো কোম্পানির মালিকানাও পাচ্ছে। তারা যেমন সাধারণ শেয়ার হোল্ডারদের মতো কোম্পানির মালিকানা পাচ্ছে, তারপর তারা নির্দিষ্ট লভ্যাংশ পাচ্ছে বন্ড হোল্ডারদের মতো। যেহেতু দুটি বৈশিষ্ট্য এর মধ্যে রয়েছে, তাই এটিকে সংকর জাতীয় সিকিউরিটি বলা হয়। সঠিক উত্তর কি? অগ্রাধিকার শেয়ার। চলো পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। নিচের কোনটিকে ডিপ ডিসকাউন্ট বন্ড বলা হয়? ডিপ ডিসকাউন্ট বন্ড মানে কি? কম দামে বিক্রয় করা হচ্ছে। আমাদের ফেস ভ্যালু যা, অর্থাৎ কি এফভি থেকে কম মূল্যে বিক্রিত। কি? এফভি থেকে কম মূল্যে বিক্রিত। সাপোজ এফভি যদি হয় আমাদের 100 টাকা বন্ডের, তাহলে বিক্রি করা হবে 950 টাকায়। সরি 1000 টাকা, তাহলে বিক্রি করা হবে 950 টাকা। মানে আমাদের যত ফেস ভ্যালু তার থেকে কম মূল্যে। এখন কেন, কোন ধরনের বন্ডে এটি করা হয়? এটি হচ্ছে জিরো কুপন বন্ডে করা হয়। কেন না? জিরো কুপনে আমরা কি জানি? কোনো প্রকার কুপন সুদ প্রদান করা হয় না। তার মানে যে জিরো কুপন বন্ড কিনবে তার লাভটা কি? তার লাভটাই হচ্ছে এখানের যে মূলধনী লাভ। অর্থাৎ সে 950 টাকায় বন্ডটি ক্রয় করলো এবং মেয়াদ শেষে সে কত টাকা আবার কোম্পানির কাছে বিক্রয় করবে? 1000 টাকাতে। তাহলে তার লাভ কত হলো? 50 টাকা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই কারণে জিরো কুপন বন্ড কম মূল্যে বা ডিপ ডিসকাউন্টে শেয়ার করা হয়, বিক্রয় করা হয়। পরবর্তী কোশ্চেন।
সংরক্ষিত আয়ের সাথে কোন ব্যয় জড়িত? সংরক্ষিত আয় কি? সংরক্ষিত আয় হচ্ছে আমাদের মুনাফার একটি নির্দিষ্ট পরিমাণ অংশ, যেটি হচ্ছে শেয়ার হোল্ডারদের মধ্যে শেয়ার হোল্ডারদের মধ্যে দিয়ে দেওয়া হয় না বা সমানভাবে দিয়ে দেওয়া হয় না। কেন হয় না? এটি ভবিষ্যতে আমাদের কোম্পানির কোনো কাজের জন্য মূলধন যদি স্বল্পতা না দেখা যায় সে কারণে রেখে দেওয়া হয়। এখন এটির সাথে জড়িত ব্যয় কি? এটা কি ঋণ মূলধন ব্যয়? না, এখানে কোনো ঋণ নেওয়া হচ্ছে না। এটি কি সুযোগ ব্যয়, সাধারণ শেয়ার ব্যয় নাকি উত্তোলন ব্যয়? সাধারণ শেয়ার ব্যয় বলতে সাধারণ শেয়ার হোল্ডারদের যে লভ্যাংশ প্রদান করা হয় তাহলে সেটি তো নয়। ঋণ, যেহেতু এটি ঋণ নয় তাহলে ঋণ মূলধন ব্যয় নয়। উত্তোলন ব্যয় বলতে বোঝায় যখন কোনো শেয়ার ইস্যু করা হয়, ইস্যু করার জন্য যে সকল আমাদের খরচ হয় সেটিকে, তাহলে সঠিক উত্তর আমাদের সুযোগ ব্যয়। কেননা যেই টাকাটা সংরক্ষিত আয়ে রেখে দেওয়া হয়েছে সেই টাকাটা যদি আমরা শেয়ার হোল্ডারদের মধ্যে বিতরণ করে ফেলতাম তাহলে তারা সেটি কোথাও বিনিয়োগ করতে পারতো এবং সেটি থেকে তাদের লাভ হতো। তার মানে তাদের সেই সুযোগটা ত্যাগ করতে হচ্ছে, তাই এটির সাথে সুযোগ ব্যয় জড়িত। পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। জনাব সৈয়দ 2000 টাকা লিখিত মূল্যের, 2000 টাকা আমাদের কি তাহলে এফভি লিখিত মূল্যের বন্ড ক্রয় করে, যার বাজার মূল্য হচ্ছে আমাদের কত? 720 টাকা, অর্থাৎ এসভি 720, এবং মেয়াদ আমাদের এন হচ্ছে 10 বছর। কুপন হার সিআর হচ্ছে আমাদের 7%। বন্ডের মেয়াদ পূর্তিতে আয়ের হার কত? তার মানে আমাদের কি বের করতে বলা হয়েছে? আমাদের বলা হয়েছে ওয়াইটিএম বের করতে। চলো আমরা ওয়াইটিএম বের করে ফেলি। তাহলে ওয়াইটিএম এর সূত্র আমাদের জানা আছে। প্রথমে কি হবে? প্রথমে আই হচ্ছে কত আমাদের এখানে? বাজার মূল্য 2000, 2000-এর কুপন 7%, তাহলে 2000 ইন্টু 0.07, তাহলে 140 টাকা। 140 যোগ উপরে কি হবে? এমভি ভাগ এসভি। আমাদের এমভি কত হবে? ম্যাচুরিটি ফেলো 2000 টাকা। এসভি হচ্ছে আমাদের বাজার মূল্য 720, এবং ভাগ হবে কি দিয়ে? ভাগ হবে না এন দিয়ে, বছর অর্থাৎ 10, এবং নিচে আমাদের এমভি প্লাস এসভি ডিভাইডেড বাই 2। চলো আমরা করে ফেলি। তাহলে আমাদের উপরে আসে হচ্ছে 268 এবং আমাদের নিচে আসছে হচ্ছে 1360। তাহলে আমাদের এখানে আসতেছে 0.1970, তার মানে 19.70%। তাহলে আমাদের ওয়াইটিএম কত হলো? আমাদের ওয়াইটিএম এর অর্থাৎ মেয়াদ পূর্তিতে আয়ের হার হলো 19.70%। তাহলে আমাদের সঠিক উত্তর কি হবে? আমাদের সঠিক উত্তর ক, 19.70%। আশা করি বুঝতে পেরেছো। পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। আবারও জনাব সৈয়দের বন্ডটি ক্রয়ের যৌক্তিকতা। তার যৌক্তিক কেন এই বন্ডটি ক্রয়? নিশ্চিত সুদ প্রাপ্তি। বন্ডে কি নির্দিষ্ট হারে নিশ্চিত সুদ পাওয়া যায়? হ্যাঁ, বন্ডে নির্দিষ্ট হারে নিশ্চিত সুদ পাওয়া যায়। তাহলে প্রথমটি সঠিক। বিনিয়োগকৃত অর্থ প্রাপ্তির নিশ্চয়তা, অর্থাৎ সে নির্দিষ্ট সময় শেষে তার বিনিয়োগকৃত অর্থ পুরোটাও ফেরত পেয়ে যাবে এবং সেই সময় পর্যন্ত নির্দিষ্ট হারে সুদও পাচ্ছে। তাহলে 2 নম্বরটিও সঠিক। কোম্পানির মালিকানা লাভ। তিনি কি ক্রয় করেছেন? তিনি বন্ড ক্রয় করেছেন। আর বন্ড হচ্ছে কি? একটি দীর্ঘমেয়াদী ঋণ মূলধনের হাতিয়ার। তাহলে যারা বন্ড ক্রয় করেন তারা আমাদের ব্যবসায়ের জন্য কি? তারা হচ্ছে ব্যবসায়ের ঋণদাতা। তারা কোনো মালিকানা লাভ করে না, তারা ঋণদাতা। তার মানে 3 নম্বরটি সঠিক নয়। তাহলে সঠিক উত্তর আমাদের কি? 1 ও 2। সঠিক উত্তর ক। আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী কোশ্চেনে চলে যাওয়া যাক। ফার্মের দৃষ্টিকোণ থেকে সর্বাপেক্ষা ঝুঁকিপূর্ণ মূলধনের উপাদান কোনটি? কোথা থেকে মূলধন সংগ্রহ করলে সবচেয়ে ঝুঁকি বেশি? এটিকে ঋণ, অগ্রাধিকার শেয়ার, সংরক্ষিত আয়, সাধারণ শেয়ার? এখানে সঠিক উত্তর হচ্ছে আমাদের
ঋণ। এখন কেন? যখন আমরা অগ্রাধিকার শেয়ার এবং সাধারণ শেয়ার থেকে মূলধন সংগ্রহ করি তখন তারা নির্দিষ্ট লভ্যাংশ পায় এবং কোম্পানির মালিকানা লাভ করে এবং কোনো নির্দিষ্ট সময় শেষ হয় না। কেন? তারা এই টাকাটা, যত টাকা তারা বিনিয়োগ করেছে তা কখনো তারা পুরোটা ফেরত পায় না। তারা চাইলে শেয়ার বিক্রয় করে ফেরত নিতে পারে, কিন্তু কোম্পানিকে কোনো টাকা প্রদান করতে হয় না। অন্যদিকে সংরক্ষিত আয় কি? মুনাফার যে অংশটা আমরা বিনিয়োগ করছি না, বিতরণ করছি না, সেটি হচ্ছে সংরক্ষিত আয়, তার মানে এটিরও কোনো ব্যয় নেই। অন্যদিকে যখন আমরা ঋণ থেকে মূলধন সংগ্রহ করি আমাদের ঋণের সুদ প্রদান করতে হয়, আবার নির্দিষ্ট সময় শেষে পুরো আসল টাকাটাও প্রদান করতে হয় ফেরত। এই জন্য ঋণ সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ। পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। করের হার কমলে কি হয়? করের হার, ঋণের ব্যয় ও মূলধন ব্যয় কমে, ঋণের ব্যয় ও মূলধন ব্যয় বাড়ে, ঋণের ব্যয় বৃদ্ধি পায় কিন্তু মূলধন ব্যয় কমে, ঋণের ব্যয় হ্রাস পায় কিন্তু মূলধন ব্যয় বাড়ে। চলো আমরা এটা সূত্রটা দেখে ফেলি। এই ক্ষেত্রে সূত্র হচ্ছে আমাদের কস্ট, কেতে হচ্ছে কস্ট অফ ডেট, তাই কেডি 1 মাইনাস টি। সাপোজ আমাদের 10% ছিল, তো 10, এবং যখন আমাদের ট্যাক্সের হার 0.4 বা 40% তখন আমাদের কত হচ্ছে ব্যয়? চলো আমরা করে ফেলি। 10 আমাদের তখন ব্যয় হচ্ছে 6%, এটা হচ্ছে যখন 40%। অন্যদিকে ধরি আমাদের কর হার হচ্ছে 20%, 0.2, তখন আমাদের কত ব্যয় হয়? চলো করে ফেলি। তখন আমাদের ব্যয় হয় 8%। অর্থাৎ যখন আমাদের করের হার কমে তখন আমাদের ঋণের ব্যয় বৃদ্ধি পায়। তাহলে সঠিক উত্তর কি হবে? আমাদের ঋণ ব্যয় ও মূলধন ব্যয় আমাদের বাড়তেছে। তাহলে সঠিক উত্তর খ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা চাইলে এটি আরেকবার দেখে নিতে পারো। যখন 40% তখন আমাদের ঋণ ব্যয় হচ্ছে 6%, এবং যখন করের হার 20% তখন আমাদের ঋণের ব্যয় হচ্ছে 8%। পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। জামান সাহেবের ক্রয়কৃত শেয়ারের বাজার মূল্য আমাদের 110 টাকা। সম্প্রতি তিনি জানতে পারেন যে তার শেয়ার থেকে ভবিষ্যতে 11 টাকা করে লভ্যাংশ পাওয়া যাবে। ভবিষ্যতে তিনি লভ্যাংশ ছাড়াও 5% আরো বাড়ে, লভ্যাংশ পাওয়া যাবে, এই লভ্যাংশ ভবিষ্যতে 5% হারে বাড়ে। শেয়ারটির মূলধন ব্যয় কত? এখন আমাদের শেয়ারটির মূলধন ব্যয় বের করতে হবে। তাহলে আমাদের বাজার মূল্য হচ্ছে 110, এবং বর্তমানে আমরা কত টাকা করে প্রদান করতেছি লভ্যাংশ? 11 টাকা। তাহলে আমরা 110কে 11 দিয়ে ভাগ দিব, এবং আমাদের ভবিষ্যতে লভ্যাংশ কত পার্সেন্ট করে বাড়বে? 5%। এটা আমাদের যোগ করে ফেলতে হবে। সমান সমান আমাদের হচ্ছে কত দাঁড়াচ্ছে এখানে? 110, তাহলে আমাদের 10% 10 যোগ 5 সমান 15%। তাহলে আমাদের শেয়ারটির মূলধন ব্যয় কত? শেয়ারটির আমাদের মূলধন ব্যয় হচ্ছে 15%, মানে আমাদের এত টাকা প্রদান করতে হচ্ছে। তাহলে সঠিক উত্তর গ, 15%। পরবর্তী কোশ্চেনে চলে যাওয়া যাক। সংরক্ষিত আয় হতে অর্থ সংস্থানের কারণ কি? আমরা কি কি কারণে সংরক্ষিত আয় থেকে অর্থ সংস্থান করে থাকি? সময় স্বল্পতার কারণে, সাধারণ শেয়ারের চেয়ে খরচ কম, এখানে কোনো মূলধন ব্যয় নেই, পর্যাপ্ত সংরক্ষিত আয় থাকলে। তাহলে সঠিক উত্তর কি হবে আমাদের? সঠিক উত্তর আমাদের 1, 2 ও 3, তিনটি কারণেই আমরা সংরক্ষিত আয় থেকে মূলধন সংগ্রহ করে থাকি। পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। উদ্দীপক দেওয়া হয়েছে এফ কোম্পানির শেয়ারের বর্তমান বাজার মূল্য আমাদের দেওয়া হয়েছে কত টাকা? 250 টাকা। কোম্পানি এ বছর 20 টাকা হারে লভ্যাংশ প্রদান করতেছে, তার মানে আমাদের ডিভিডেন্ড। আর ডিভিডেন্ড এটা কোনটা? এই বছর, তার মানে D0 প্রদান করছে। কোম্পানির লভ্যাংশ প্রবৃদ্ধির হার অর্থাৎ গ্রোথ রেট হচ্ছে আমাদের কত? গ্রোথ রেট হচ্ছে আমাদের 10%। তাহলে আমাদের কি বলা হয়েছে? এফ কোম্পানির মূলধন ব্যয় কোন পদ্ধতিতে নির্ণয় করতে হবে? আমরা কোন পদ্ধতিতে এর মূলধন ব্যয় নির্ণয় করব? কি CAPM, ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল, কি লভ্যাংশ মডেল, লভ্যাংশ প্রবৃদ্ধি মডেল, নাকি MM মডেল? এখানে আমাদের একটি গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হয়েছে, সেটি কি?
আমাদের লভ্যাংশ বৃদ্ধি পায়। লভ্যাংশের বৃদ্ধির হার 10%, তার মানে কি প্রত্যেক বছর লভ্যাংশ বাড়বে 10% করে। তার মানে এই ক্ষেত্রে কোন মডেল আমরা ব্যবহার করব? আমরা ব্যবহার করব লভ্যাংশ প্রবৃদ্ধি মডেল। এই মডেলে বলতেছে যে লভ্যাংশ প্রত্যেক বছর একটি নির্দিষ্ট হারে, যেটি হচ্ছে এই ক্ষেত্রে 10%, নির্দিষ্ট হারে বৃদ্ধি পাবে। তাহলে সঠিক উত্তর গ, লভ্যাংশ প্রবৃদ্ধি মডেল। পরবর্তী কোয়েশ্চেন, এফ কোম্পানির মূলধন ব্যয় কত? আমাদেরকে এখন ওদের মূলধন ব্যয় বের করতে বলা হয়েছে। আমরা দেখে ফেলি, আমাদের ডিভিডেন্ড এই বছর হচ্ছে 20 টাকা, D0, গ্রোথ রেট আমাদের 10%, আমাদের ভ্যালু হচ্ছে 250 টাকা। চলো আমরা করে ফেলি। তাহলে যদি D0 হয়, আমাদের সূত্রতে কি লাগবে? আমাদের সূত্রতে লাগবে D1, মানে বছর শেষে। D1 কিভাবে বের করব? 20 ইন্টু 1 প্লাস 0. আমাদের গ্রোথ রেট 1 সমান সমান হচ্ছে 22 টাকা। এখন আমাদের মূলধন ব্যয় বের করতে হবে। তাহলে D1 ভাগ 250 এবং আমাদের গ্রোথ রেট 0.1। তাহলে চলো আমরা দেখি উত্তর কি এসে পড়ে। 22 ভাগ 250 প্লাস 0.1, তাহলে 0.188, অর্থাৎ 18.8%। এটি হচ্ছে আমাদের কি? এটি হচ্ছে আমাদের কোম্পানির মূলধন ব্যয়। আশা করি বুঝতে পেরেছো। তাহলে সঠিক উত্তর কি হবে? খ, 18.80%। পরবর্তী কোশ্চেনে চলে যাওয়া যাক। এবিসি কোম্পানির, আচ্ছা আমাদের আরেকটি উদ্দীপক দেওয়া হয়েছে। এবিসি লিমিটেডের শেয়ারের বর্তমান বাজার মূল্য 150 টাকা। কোম্পানি প্রতি বছর 12 টাকা হারে লভ্যাংশ প্রদান করে, সদস্যের ব্যয় কত? এখন এক্ষেত্রে আমাদের লভ্যাংশের পরিমাণ প্রত্যেক বছর কি বাড়বে? না, এখানে বলা হয়েছে প্রতি বছর, প্রত্যেক বছর সেম করে। তাহলে আমাদের ডিভিডেন্ড যেটা 12, এটাকে আমরা যদি এখন মূল্য দিয়ে ভাগ দিয়ে দেই, তাহলে আমরা আমাদের শেয়ারের ব্যয় পেয়ে যাব। তাহলে 12 ভাগ 150 সমান সমান 0.08 বা 8%। তাহলে সঠিক উত্তর কি হবে? খ, 8%। আশা করি তোমরা বুঝতে পারছো। যেহেতু প্রত্যেক বছর সেম লভ্যাংশ দেয়, তাই ডিভিডেন্ড ভাগ বাজার মূল্য, লভ্যাংশ ভাগ বাজার মূল্য 0.08%। পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। এবিসি লিমিটেডের শেয়ারের বর্তমান বাজার মূল্য আমাদের 150 টাকা। আরেকটি দেওয়া হয়েছে, প্রতি বছর 12 টাকা হারে লভ্যাংশ দেয়। এখন আমাদের কোয়েশ্চেন কি চেয়েছে? যদি লভ্যাংশ বৃদ্ধির হার 2% হয়, লভ্যাংশ কি বৃদ্ধির হার 2% হয় এবং উত্তোলন ব্যয় বাজার মূল্যের 5% হয়, উত্তোলন ব্যয় কি বাজার মূল্যের 5%, তাহলে সাধারণ শেয়ারের ব্যয় কত হবে? তাহলে প্রথমেই আমাদের এখানে তার মানে কি দেওয়া হয়েছে প্রত্যেক বছর, তাহলে এটা D0, যেহেতু আমাদের প্রবৃদ্ধির হার এসে পড়েছে, তাহলে এটি হচ্ছে আমাদের জি, গ্রোথ রেট। তাহলে আমরা চলো D1টা আগে বের করে ফেলি। D1 হবে আমাদের 12 ইন্টু 1 প্লাস গ্রোথ রেট 0.02। তাহলে এটি হচ্ছে আমাদের 12.24। তাহলে আমাদের D1 কত? 12.24 টাকা। এখন আমাদের উত্তোলন ব্যয়কে আমরা শেয়ার যে বিক্রয় করছি এটির জন্য আমাদের যে ব্যয়টা হইতেছে, তাহলে এটি আমাদের বাজার মূল্য থেকে বাদ দিয়ে নিতে হবে, কারণ এটি আমাদের খরচ। তাহলে আমাদের উত্তোলন ব্যয় কত টাকা হয়? বাজার মূল্যের 5%, 150 ইন্টু 0.05, তাহলে হচ্ছে আমাদের 7.5 টাকা। এখন চলো আমরা ম্যাথটি করে ফেলি, অনেক সোজা। প্রথমে উপরে আমাদের কি বসবে? আমাদের D1 বসবে 12.24, ভাগ হবে কি দিয়ে? ভাগ হবে হচ্ছে আমাদের বাজার মূল্য থেকে উত্তোলন ব্যয় বাদ দিয়ে যত থাকে, তার মানে 150 মাইনাস 7.5, এবং এর সাথে আমাদের কি যোগ করতে হবে? যেহেতু আমাদের প্রবৃদ্ধি হার রয়েছে এখন, তাহলে প্রবৃদ্ধির হার, গ্রোথ রেট যোগ করতে হবে 0.02। চলো করে ফেলি আমরা। 5.24 ভাগ 50 মাইনাস 0.5
তাহলে আমাদের আসতেছে 0.1058 অর্থাৎ 10.58%। তাহলে আমাদের ব্যয় কত হবে সাধারণ শেয়ারের ব্যয়? তাহলে আমাদের হবে 10.58%। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখে নাও একবার কিভাবে কি করা হয়েছে। যেহেতু আমাদের প্রত্যেক বছর 12 টাকা করে দেওয়া হতো, তাহলে আমাদের D0 লভ্যাংশ ছিল 12 টাকা। কোয়েশ্চেনে যেহেতু প্রবৃদ্ধির হার এসে পড়েছে, তার মানে আমাদের D1 বের করতে হবে। তো আমরা প্রথমে D1 বের করে ফেলি। এখানে D1 বের হয়ে হচ্ছে আমাদের 12.24 টাকা। আমাদের কি বলা আছে? উত্তোলন ব্যয় বাজার মূল্যের 5%, অর্থাৎ বাজার মূল্য যত আমাদের 150 টাকা, সেটার 5% হচ্ছে আমাদের খরচ হয়েছে বিক্রি করতে। তার মানে আমাদের আসলে লাভ কত হয়েছে? আমরা 150 থেকে 5% বাদ দিয়ে দিব, সেটি হচ্ছে আমাদের এখানে 150 - 7.5। তারপর নর্মাল আমাদের প্রবৃদ্ধির সূত্র অনুযায়ী D1 ভাগ 150 - 7.5 যোগ গ্রোথ রেট, যেহেতু রয়েছে গ্রোথ রেট যোগ হবে। আশা করি বুঝতে পেরেছো। পরবর্তী কোয়েশ্চেনে যাওয়া যাক। নিচের কোনটি মূলধন বাজেটিং এর প্রথম ধাপ? মূলধন বাজেটিং যে আমরা করি, মূলধন বাজেটিং এর প্রথমে আমরা কি করতে হয়? প্রথম ধাপটা কি? এটি কি আমাদের প্রকল্প মূল্যায়ন, প্রকল্প বাস্তবায়ন, উদ্ভাবন, নাকি প্রকল্প বিশ্লেষণ? আমাদের প্রথম ধাপ হচ্ছে প্রকল্প উদ্ভাবন। আমরা অনেকগুলো প্রকল্প উদ্ভাবন করে থাকি। আশা করি তোমরা বুঝতে পারতেছো। এটা অনেক জ্ঞানমূলক ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। পরবর্তী কোয়েশ্চেনে যাওয়া যাক। নিচের কোন কৌশল মূলধন বাজেটিং এ অর্থের সময় মূল্য বিবেচনা করে না? মূলধন বাজেটিং এর বিভিন্ন পদ্ধতি রয়েছে। আমরা 4টি পদ্ধতি জানি। নেট প্রেজেন্ট ভ্যালু অর্থাৎ এনপিভি, আমাদের গড় মুনাফার হার অর্থাৎ এআরআর, অ্যাভারেজ রেট অফ রিটার্ন, আমাদের পেব্যাক পিরিয়ড বা পিভিপি, এবং এছাড়া রয়েছে আমাদের আইআরআর বা ইন্টারনাল রেট অফ রিটার্ন। তাহলে কোনটার ক্ষেত্রে আমাদের অর্থের সময় মূল্য বিবেচনা করে না, অর্থের সময় মূল্য ছাড়াই নির্ণয় করা হয়? এটি কি এআরআর, গড় মুনাফার হার, অভ্যন্তরীণ আয়ের হার, নিট বর্তমান মূল্য, নাকি মুনাফা অর্জন সূচক? সঠিক উত্তর হচ্ছে আমাদের গড় মুনাফার হার। গড় মুনাফার হারের ক্ষেত্রে অর্থের সময় মূল্য বিবেচনা করা হয় না। চলো পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। সামার লিমিটেডের প্রকল্পের প্রাথমিক বিনিয়োগের পরিমাণ, আমাদের প্রাথমিক বিনিয়োগ কত? 1 লক্ষ টাকা। প্রাথমিক বিনিয়োগ 1 লক্ষ। ভগ্নাবশেষ মূল্য আমাদের দেওয়া হয়েছে 10,000 টাকা ও মেয়াদকাল আমাদের 10 বছর। ঠিক আছে। প্রকল্পের বার্ষিক সুদ ও কর পরবর্তী মুনাফা 8,000 টাকা। গড় মুনাফার হার কত? আমাদের গড় মুনাফার হার বের করতে হবে, অর্থাৎ এআরআর। আমরা এআরআর এর সূত্র কি জানি? চলো আমরা নিচে আগে এআরআর এর সূত্রটা লিখে ফেলি। এআরআর এর সূত্র হচ্ছে গড় কর পরবর্তী নিট মুনাফা। আমাদের প্রত্যেক বছরের কর পরবর্তী মুনাফা যোগ করে আমরা বছর দিয়ে ভাগ করে গড়, যেটা গড় কর পরবর্তী নিট মুনাফা, সেটি বের করব। সেটিকে আমরা গড় বিনিয়োগ দিয়ে ভাগ করব। এখন এখানে যেহেতু বার্ষিক সুদ ও কর পরবর্তী মুনাফা 8,000 টাকা বলেই দেওয়া হয়েছে, তার মানে কি প্রত্যেক বছরই 8,000 হয়েছে, তার মানে গড় কি হবে? গড়ও 8,000 টাকাই হবে। তাহলে চলো আমরা গড়টা বসাই ফেলি 8,000। এখন আমাদের গড় বিনিয়োগ কিভাবে বের করব? গড় বিনিয়োগের সূত্র হচ্ছে প্রাথমিক বিনিয়োগ। চলো আমরা লিখে ফেলি। প্রাথমিক বিনিয়োগ যোগ ভগ্নাবশেষ মূল্য ভাগ 2। তার মানে কি প্রাথমিক বিনিয়োগ যোগ ভগ্নাবশেষ মূল্য ভাগ 2। চলো আমরা এটি বসিয়ে ফেলি, দেখি কত আসে। আমাদের প্রাথমিক বিনিয়োগ কত ছিল? প্রাথমিক বিনিয়োগ ছিল আমাদের 1 লক্ষ টাকা। তাহলে 1 লক্ষ যোগ আমাদের ভগ্নাবশেষ মূল্য কত টাকা? ভগ্নাবশেষ মূল্য আমাদের 10,000 টাকা এবং আমাদের 2 দিয়ে ভাগ। তাহলে আমাদের গড় বিনিয়োগের পরিমাণ কত দাঁড়ায়? 1,10,000 ভাগ 2 অর্থাৎ 55,000 টাকা।
আশা করি বুঝতে পারতেছো। তারপরে এখন আমরা সূত্রে বসিয়ে ফেলি। এআরআর সমান গড় গড় পরবর্তী নিট মুনাফা ভাগ গড় বিনিয়োগ। তাহলে 8,000 ভাগ 55,000। তাহলে আমাদের এআরআর দ্বারায় 0.1454 অর্থাৎ 14.54%। আশা করি তোমরা বুঝতে পারতেছো। এআরআর জাস্ট আমরা সূত্রে বসিয়েছি, যেহেতু একটি বছরেরই দেওয়া আছে আমাদের গড় পরবর্তী মুনাফা, তার মানে এটি প্রত্যেক বছর হয়েছে, তাই গড় সেটিই হবে। তো গড় হচ্ছে 8,000 গড় পরবর্তী নিট মুনাফা। আর আমাদের গড় বিনিয়োগ আমরা বের করেছি কিভাবে, আমাদের প্রাথমিক বিনিয়োগের সাথে ভগ্নাবশেষ মূল্য যোগ হবে এবং 2 দিয়ে ভাগ হবে, তার মানে 55,000। তাহলে আমাদের সঠিক উত্তর কত আসলো? 14.5354% অর্থাৎ ক। আশা করি বুঝতে পেরেছো। পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। একটি প্রকল্পের প্রাথমিক বিনিয়োগ আমাদের 4 লক্ষ টাকা। আগামী 5 বছরের জন্য আমাদের নগদ আন্তঃপ্রবাহ দেওয়া হচ্ছে, সেটি হচ্ছে 1 লক্ষ টাকা, অর্থাৎ প্রত্যেক বছরের সেম হারে আমাদের নগদ আন্তঃপ্রবাহ হচ্ছে। তাহলে আমাদের পেব্যাক সময় কত? এখন আমরা পেব্যাক সময় বের করতে হবে। নগদ আন্তঃপ্রবাহ কত হচ্ছে? 1 লক্ষ টাকা প্রত্যেক বছর, এবং প্রাথমিক বিনিয়োগ পেব্যাক পিরিয়ড পিবিপি সমান এনসিও। এনসিও কি? এনসিও হচ্ছে আমাদের প্রাথমিক বিনিয়োগ বা নিট ক্যাশ আউটফ্লো ডিভাইডেড বাই কি হবে? আমাদের ক্যাশ ফ্লো। ক্যাশ ফ্লো আমাদের কত হচ্ছে? যেহেতু আমাদের প্রত্যেক বছরই 1 লাখ হচ্ছে, তাই আমরা একবারে সহজ সূত্র, জাস্ট আমরা প্রাথমিক বিনিয়োগকে আমাদের আন্তঃপ্রবাহ দিয়ে ভাগ করে দিব। তাহলে 4 লক্ষ ভাগ 1 লক্ষ টাকা, তাহলে কত আসে? 4। তার মানে আমাদের পেব্যাক পিরিয়ড 4 বছর। 4 বছর সময়ের মধ্যে আমরা আমাদের বিনিয়োগকৃত অর্থ ফেরত পেয়ে যাব। তাহলে সঠিক উত্তর কত হবে? সঠিক উত্তর ঘ, 4 বছর। এখন যদি প্রত্যেক বছর ডিফারেন্ট হইতো, তখন আমরা কোন সূত্র ইউজ করতাম? তখন আমরা পিভিপির অন্য সূত্র ইউজ করতে হইতো, সেটা হচ্ছে আমাদের পিভিপি সমান এ প্লাস এনসিও মাইনাস সি ডিভাইডেড বাই ডি। এক্ষেত্রে আমাদের প্রত্যেক বছরের ক্রমযোজিত নগদ আন্তঃপ্রবাহ বের করতে হতো। যে বছর সবচেয়ে ক্লোজেস্ট হইতো আমাদের নগদ আন্তঃপ্রবাহ ক্রমযোজিতটা, সেটি হতো আমাদের সি, ওই টাকার পরিমাণ। ওই বছরটা হইতো আমাদের এ, এনসিও আমরা জানি প্রাথমিক বিনিয়োগ, এবং ডি হতো পরবর্তী বছরের শুধু নগদ আন্তঃপ্রবাহ। চলো আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। প্রকল্প মূল্যায়নের সর্বাধিক গ্রহণযোগ্য পদ্ধতি কোনটি? সবচেয়ে ইম্পর্টেন্ট কোনটি? সাধারণত কোনটি গ্রহণ করা হয়? অনেক গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ কোশ্চেন। এটি কি এনপিভি নেট প্রেজেন্ট ভ্যালু, আইআরআর ইন্টারনাল রেট অফ রিটার্ন, এটা কি এআরআর অ্যাভারেজ রেট অফ রিটার্ন, নাকি এটা এনপিভি? এটির সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর হবে আমাদের এনপিভি অর্থাৎ নেট প্রেজেন্ট ভ্যালু। এখানে আমাদের অর্থের ভবিষ্যতে যত অর্থ আসবে সেটি বর্তমান নেট প্রেজেন্ট ভ্যালুটা বের করা হয়। এখানে অর্থের সময় মূল্যকে বিবেচনা করা হচ্ছে, তো এটি অনেক গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে ব্যবহার করা হয়, সবচেয়ে বেশি ব্যবহার করে। তাহলে সঠিক উত্তর কি হবে? সর্বাধিক গ্রহণযোগ্য পদ্ধতি কোনটি? সর্বাধিক গ্রহণযোগ্য পদ্ধতি হচ্ছে এনপিভি নেট প্রেজেন্ট ভ্যালু। পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। যে বার্তার হারে বার্তাকরণ করলে কোনো প্রকল্পের নগদ আন্তঃপ্রবাহ বহিঃপ্রবাহর বর্তমান মূল্য পরস্পর সমান হয় তাকে কি বলে? তার মানে কি, নগদ আন্তঃপ্রবাহ বহিঃপ্রবাহের বর্তমান মূল্য সমান হবে, আমাদের লাভও হচ্ছে না লসও হচ্ছে না, একবারে সমান। এটাকে কি বলে? এটাকে আমরা বলি ইন্টারনাল রেট অফ রিটার্ন অর্থাৎ অভ্যন্তরীণ আয়ের হার। অনেক ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, আশা করি তোমরা বুঝতে পারছো। অনেক জ্ঞানমূলক কোয়েশ্চেনটা এসে থাকে, আবার সৃজনশীলের ক নাম্বারও অনেক সময় এটি এসে থাকে যে অভ্যন্তরীণ আয়ের হার কাকে বলে। চলো পরবর্তী কোয়েশ্চেন। উদ্দীপক দেওয়া হয়েছে এক্স কোম্পানি 50,000 টাকা দিয়ে একটি মেশিন ক্রয় করতে চায়। এর প্রত্যাশিত আয়ুষ্কাল 5 বছর। মেশিনটিতে প্রতি বছর আমাদের কর পরবর্তী নগদ আন্তঃপ্রবাহ হচ্ছে 14,000 টাকা এবং আমাদের মূলধন ব্যয় 10%। আমাদের কোয়েশ্চেনে কি চেয়েছে? এক্স কোম্পানি এনপিভি কত টাকা হবে? এখন আমাদের নেট প্রেজেন্ট ভ্যালু বের করতে হবে। চলো আমরা নেট প্রেজেন্ট ভ্যালু বের করে ফেলি।
তাহলে আমাদের কত টাকা নগদ অন্তর্ভুক্ত ভবিষ্যতের? 14,000। তাহলে আমাদের এফভি 14,000। এখন আমাদের সাথে কি আছে? আমাদের আয়ুষ্কাল 5 বছর এবং মূলধন ব্যয় অর্থাৎ আয় সমান 10%। চলো করে ফেলি। এটি হচ্ছে আমাদের বর্তমান মূল্য নির্ণয়ের সূত্রটা। চলো এখন আমরা ক্যালকুলেটরে বসিয়ে করে ফেলি। কি হচ্ছে? এফভি ইন্টু 1 মাইনাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস আই টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই আই। তাহলে কত আসে? তাহলে চলো করে ফেলি। 1 ভাগ 1.1 টু দি পাওয়ার 5 মাইনাস অ্যান্সার ভাগ 0.1। তাহলে এখানে আমাদের সরি এখানে হচ্ছে আমাদের আসতেছে 14,000 ইন্টু 3.7907 এতটুকু আমরা নিই। তাহলে কত আসে? তাহলে এটাকে আমরা 14,000 দিয়ে গুণ করে ফেলি। তাহলে আমাদের আসতেছে নেট প্রেজেন্ট ভ্যালু 53,000। প্রেজেন্ট ভ্যালু আসতেছে আমাদের 69.8 টাকা। এটি হচ্ছে আমাদের ভবিষ্যতের 14,000 টাকার যেটি আমরা পাবো সেটির প্রেজেন্ট ভ্যালু। এখন এখান থেকে আমাদের কি করতে হবে? এখান থেকে আমাদের যত ক্যাশ আউটফ্লো হয়েছে সেটি আমাদের মাইনাস করে দিতে হবে। আচ্ছা, ক্যাশ আউটফ্লো আমাদের কত হয়েছে? 50,000 টাকা আমরা বিনিয়োগ করেছি। তাহলে 50,000। তাহলে আমাদের হাতে থাকলো কত টাকা? 3,069.8 অথবা 3,070 টাকা। তাহলে আমাদের সঠিক উত্তর কত হবে? সঠিক উত্তর আমাদের 3,071 টাকা। যেহেতু এটি পার্সেন্টেজে অনেকগুলো জিরো কিছু থাকে নাম্বার, তাই এটি 1 টাকা 2 টাকার ডিফারেন্স আসতে পারে। তাহলে সঠিক উত্তর কত? 3,071 টাকা। পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। এক্স কোম্পানি যদি তার এনপিভি বাড়াতে চায়, এখন এক্স কোম্পানি কি তাদের এনপিভি বাড়াইতে চায়, তাহলে তারা কি করতে পারে? তারা কি বাট্টার হার কমাবে? নগদ আন্তঃপ্রবাহ বাড়াতে হবে। হ্যাঁ, নগদ আন্তঃপ্রবাহ বাড়লে আমাদের এনপিভি বাড়বে। আমাদের বহিঃপ্রবাহ কমলেও আমাদের এনপিভি বাড়বে, কারণ আমাদের কম মাইনাস করতে হচ্ছে। তাহলে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর আমাদের হবে 1, 2 ও 3। বাট্টার হার কমালে আমাদের নগদ আন্তঃপ্রবাহ বাড়ালে, আর নগদ বহিঃপ্রবাহ কমালে আমাদের নেট প্রেজেন্ট ভ্যালু বৃদ্ধি পাবে। আশা করি বুঝতে পারতেছো। পরবর্তী কোয়েশ্চেন, ঝুঁকি ও প্রত্যাশিত আয়ের মধ্যে সম্পর্ক কিরূপ? ঝুঁকি বেশি হলে কি আমাদের প্রত্যাশিত আয় বেশি হয়, নাকি ঝুঁকি বেশি হলে আমাদের প্রত্যাশিত আয় কম হয়? আমরা জানি যত ঝুঁকি বেশি তত লাভের সম্ভাবনাও বেশি। অন্যদিকে লোকসানের সম্ভাবনাও থাকে যদিও, বাট যত বেশি ঝুঁকি হবে তত লাভের সম্ভাবনা বা প্রত্যাশিত আয়ের সম্ভাবনাও বেশি হয়। তাহলে এদের মধ্যে সম্পর্ক কিরূপ? নিম্নমুখী, সমানুপাতিক, ধনাত্মক নাকি ঋণাত্মক? সম্পর্ক হচ্ছে এদের মধ্যে ধনাত্মক, অর্থাৎ একটি বাড়লে অন্যটিও বাড়ে। চলো পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। শেয়ারের মূল্য বৃদ্ধির ফলে যে লাভ হয় তাকে কি বলে? সাপোজ তুমি একটা শেয়ার কিনেছিলে 100 টাকা দিয়ে, এখন এটি বর্তমানে আরো অনেক মানুষ কিনতে যাচ্ছে, তার মানে কি চাহিদা বেশি, তার মানে এটির দাম কমবে নাকি বাড়বে? এটির দাম নিশ্চয়ই আরো বেড়ে যাবে। তাহলে এর দাম বাজার মূল্য হয়ে দাঁড়ালো 120 টাকা। তাহলে তুমি যখন বিক্রি করো তোমার লাভ কত টাকা হবে? 20 টাকা। এই 20 টাকা যে লাভ, এটাকে এখন কি বলে? আমাদের শেয়ার মূল্য যে বাড়লো, এটা বাড়ার কারণে যে লাভটা হইলো, এটাকে কি বলে? এটিকে আমরা বলে থাকি মূলধনী লাভ। এটিকে আমরা বলে থাকি মূলধনী লাভ। শেয়ার মূল্য বৃদ্ধির ফলে যে লাভ হয় সেটা হচ্ছে মূলধনী লাভ। চলো পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। যদি শেয়ারের ক্রয় মূল্য আমাদের কত দেওয়া হয়েছে? 100 টাকা, বিক্রয় মূল্য আমাদের দেওয়া হয়েছে 110 টাকা, এবং শেয়ার প্রতি আমাদের লভ্যাংশ হচ্ছে 8 টাকা হয়, তাহলে লভ্যাংশের উপার্জন হার কত? আমাদের লভ্যাংশের উপার্জন হার বের করতে হবে। এখন আমরা এটা কিভাবে করব? চলো আমরা এটা করে ফেলি। সঠিক উত্তর এটি আসবে 18%। প্রথমেই
আমাদের বিক্রয় মূল্য হচ্ছে এত টাকা, তাহলে আমাদের মোট লাভ কত টাকা হচ্ছে? বিক্রয় মূল্য থেকে যদি আমরা বিক্রয় করে ফেলি 100 টাকায় কেনার পরে, তাহলে আমাদের এখানে লাভ হচ্ছে 8 টাকা। এবং আমাদের এছাড়াও এখানে আমাদের লাভ হচ্ছে 10 টাকা। যেহেতু আমরা 10 টাকা মূলধনী লাভে আমরা বিক্রয় করলাম, এটা কি লাভ? আমাদের মূলধনী লাভ। কি লাভ? মূলধনী লাভ। এছাড়াও আমাদের লভ্যাংশ কত টাকা পাচ্ছি আমরা? 8 টাকা করে। ঠিক আছে, তাহলে আমরা টোটাল কত টাকা লাভ হচ্ছে? আমাদের লাভ হচ্ছে 10 যোগ 8, 18 টাকা। এবং এটিকে যদি আমরা আমাদের ক্রয় মূল্য দিয়ে ভাগ করে দিই, তাহলে আমরা আমাদের লভ্যাংশের উপার্জন হার পেয়ে যাবো। লভ্যাংশের উপার্জন হার পেতে ক্রয় মূল্য আমাদের যেহেতু 100 টাকা ছিল, 100 দিয়ে ভাগ, তাহলে 18 ভাগ 100 সমান সমান 0.18 বা 18%। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে সঠিক উত্তর ঘ, 18%। পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। কোন ঝুঁকি পরিহার করা যায় না? কোন ঝুঁকি আমরা চাইলেও কমাতে পারি না বা পরিহার করতে পারি না? চলো, কি কি রয়েছে? বাজার ঝুঁকি। বাজার ঝুঁকি মানে একটি বাজারে বিদ্যমান ঝুঁকি, যেটি বাহ্যিক কোনো কারণে হয়ে থাকে, যেটি আমাদের কন্ট্রোলের বাইরে। যেমন কি হতে পারে? সরকার কর্তৃক ট্যাক্স বাড়িয়ে দেওয়া, সরকার কর্তৃক কোনো নিয়ম নীতি কিছু একটা প্রণয়ন করা, যার কারণে আমাদের ঝুঁকি বাড়তেছে। এটা একক ঝুঁকি। একক ঝুঁকি কোনো একটি প্রকল্পে বিনিয়োগের ফলে যে ঝুঁকি হয় সেটিকে একক ঝুঁকি বলে। স্বাধীন প্রকল্পে বিনিয়োগের ফলে যে ঝুঁকি, স্বাধীন ঝুঁকি। কোম্পানি ঝুঁকি বলতে একটি কোম্পানিকে ঘিরে যে সকল ঝুঁকি বিদ্যমান, যেমন কি হতে পারে? কাঁচামাল হয়তো ভালো আসেনি, পণ্য ঠিক করে উৎপাদন হয়নি, এই সকল জিনিস। তাহলে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে আমাদের বাজার ঝুঁকি। বাজার ঝুঁকি আমরা চাইলেও পরিহার করতে পারি না, এটি একটি বাহ্যিক ঝুঁকি এবং বাজারের সকলেই, যত কোম্পানি রয়েছে সকলেই এটি দ্বারা প্রভাবিত হয়ে থাকে। তাহলে সঠিক উত্তর বাজার ঝুঁকি, এটি পরিহার করা যায় না। পরবর্তী কোয়েশ্চেন, সিএপিএম এর পূর্ণরূপ কি? সিএপিএম একটি আমাদের মডেল, আমরা জেনেছিলাম একটু আগেই। তাহলে এটির পূর্ণরূপ আসলে কি? এটি কি ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল, ক্যাপিটাল অ্যাসেট প্রোডাক্ট মডেল মেথড, ক্যাপিটাল অ্যাসেট প্রোডাক্ট মডেল, নাকি এটি ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মেথড? এটির সঠিক উত্তর হচ্ছে আমাদের ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল। সিএপিএম এর পূর্ণরূপ হচ্ছে ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল। আশা করি বুঝতে পারতেছো। পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। টিউলিপ লিমিটেডের ট্রেজারি বিল, ট্রেজারি বিলের আয়ের হার হচ্ছে আমাদের কত? 14%। ট্রেজারি বিল আমরা জানি কে ইস্যু করে থাকে? সরকার কর্তৃক। এবং এটি একটি কি রকম আয়ের হার? ঝুঁকি মুক্ত আয়ের হার। বাজার ঝুঁকির অধিহার হচ্ছে আমাদের 6%, মানে আমাদের মার্কেট ঝুঁকি আর বাজার ঝুঁকির যে বিয়োগফল সেটি হচ্ছে আমাদের 6%। যদি বাজার ঝুঁকির পরিমাণ 0.75 হয়, তার মানে এটি আমাদের বিটা। এটিকে কি বলে? বিটা। এটি কিভাবে লিখে? এটির সংকেত হচ্ছে এরকম। তাহলে কোম্পানির ইকুইটি ব্যয় কত? আমরা এটি কিভাবে বের করব? চলো আমরা লিখে ফেলি। ইকুইটি ব্যয় সমান রিস্ক ফ্রি রেট, ঝুঁকিমুক্ত ব্যয়। ঝুঁকিমুক্ত আমাদের ট্রেজারি বিলের ব্যয় কত পার্সেন্ট? 14%, অর্থাৎ 14 প্লাস, যেহেতু আমাদের অলরেডি ঝুঁকি অধিহার দিয়ে দেওয়া হয়েছে। ঝুঁকি অধিহার বলতে বোঝায় আমাদের বাজার ঝুঁকি এবং কোম্পানি ঝুঁকির পার্থক্য। অর্থাৎ যেহেতু শুধু 6% দিয়ে দেওয়া হয়েছে, তাহলে 6 মাল্টিপ্লাইড বাই বাজার ঝুঁকির পরিমাণ, অর্থাৎ বিটা। বিটা কত দেওয়া হয়েছে? 0.75। এটা ক্যালকুলেট করে ফেলি। 6 × 0.75 প্লাস 14, তাহলে আমাদের দাঁড়াচ্ছে 18.5%। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানে ডিরেক্ট 6 আমরা কেন লিখেছি? কারণ আমাদের বলা হয়েছে বাজার ঝুঁকির অধিহার। এটি কিভাবে বের করা হয়? এটি বের করা হয় আমাদের কোম্পানির যত ঝুঁকি, মার্কেট রিস্ক মাইনাস রিস্ক ফ্রি রেট। আশা করি বুঝতে পেরেছো। পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। সিএপিএম এর অনুমিত শর্তাবলী কি কি? মানে অনুমতি শর্তাবলী কি কি থাকতে হয় আমাদের সিএপিএম মডেল ফলো করার জন্য? অর্থনীতিতে কোনো মুদ্রাস্ফীতি থাকবে না। হ্যাঁ, এটি থাকার লাগে। মূলধন বাজার দক্ষ হবে, সকলেই অনেক দক্ষভাবে বিনিয়োগ করবে, এটিও অনুমান করা হয়। কোনো আয়কর থাকবে না, এটিও অনুমান করা হয়। তাহলে সঠিক উত্তর কি? সঠিক উত্তর আমাদের 1, 2 ও 3। সিএপিএম এ 3টি বিষয়ে অনুমান করা হয়ে থাকে। পরবর্তী কোশ্চেন,
নূর লিমিটেডের ঝুঁকি মুক্ত, আমাদের কি বলা হয়েছে, ঝুঁকি মুক্ত আয়ের হার 6%, তার মানে এটি কি রেট, রিস্ক ফ্রি রেট, আরএফ। মার্কেট পোর্টফোলিও আয়ের হার, অর্থাৎ মার্কেটে রিস্ক রেট হচ্ছে আরএম হচ্ছে আমাদের 10% এবং আমাদের বিটা সহ বলেই দেওয়া হয়েছে 1.5, অর্থাৎ বিটা 1.5। এখন আমাদের কি চেয়েছে, আমাদের ঝুঁকি প্রিমিয়াম কত, শুধুমাত্র আমাদের ঝুঁকি কতটুকু বেশি সেতটুকু জানতে চেয়েছে। তাহলে আমরা এটা এখন কিভাবে বের করব, তাহলে আমরা বের করে ফেলি। আমাদের ঝুঁকি প্রিমিয়াম হচ্ছে সূত্রের বাকি অর্ধেকটুকু, অর্থাৎ বিটা ইন্টু মার্কেট রিস্ক মাইনাস রিস্ক ফ্রি রেট, অর্থাৎ বিটা সহগ আমাদের কত আছে 1.5, 1.5 ইন্টু মার্কেট রিস্ক 10%, 10 মাইনাস আমাদের রিস্ক ফ্রি রেট হচ্ছে 6%, 6। তাহলে আমাদের কত আসে, চলো করে ফেলি, 6%, অর্থাৎ আমাদের ঝুঁকি প্রিমিয়াম কত পার্সেন্ট, ঝুঁকি প্রিমিয়ামের সঠিক উত্তর খ 6%। সূত্রের বাকি যে অর্ধেকটুকু সেই অর্ধেকটুকুর মাধ্যমে আমরা ঝুঁকি প্রিমিয়াম ক্যালকুলেট করে থাকি। পরের কোশ্চেনে যাওয়া যাক। নূর লিমিটেডের প্রত্যাশিত আয়ের হার কত, এখন আমাদের প্রত্যাশিত আয়ের হার বের করতে বলা হয়েছে। আমরা পোর্টফোলিও আয়ের হার 10%, বিটা সহগ হচ্ছে 1.5 এবং ঝুঁকি মুক্ত 6%। চলো আমরা সূত্র লিখে ফেলি, তাহলে রিস্ক ফ্রি রেট প্লাস বিটা সহগ রিস্ক মার্কেট রিস্ক রেট মাইনাস রিস্ক ফ্রি রেট। চলো বসিয়ে ফেলি আমরা সবকিছু। রিস্ক ফ্রি রেট আমাদের 6 যোগ বিটা সহগ 1.5 এবং আমাদের মার্কেট রিস্ক 10% এবং আবারও রিস্ক ফ্রি রেট 6। তাহলে আমাদের কত আসে, আমাদের আসতেছে হচ্ছে 12%। তাহলে নূর লিমিটেডের প্রত্যাশিত আয়ের হার কত, প্রত্যাশিত আয়ের হার 12%। আশা করি বুঝতে পেরেছো, সঠিক উত্তর খ 12%। চলো আমাদের লাস্ট এমসিকিউতে আমরা চলে যাই। একটি স্বাধীন প্রকল্প নির্বাচনের ক্ষেত্রে কোনটি গ্রহণযোগ্য। আমরা জানি প্রকল্প দুই ধরনের, স্বাধীন প্রকল্পের ক্ষেত্রে যখন আমরা একটি প্রকল্পে বিনিয়োগ করি অন্য কোনো প্রকল্পে বিনিয়োগের সুযোগ আমাদের ত্যাগ করতে হয় না, এবং অন্য আরেকটি ওইটির মধ্যে কি হয়, দুটি প্রকল্পের মধ্যে আমরা একটি লাভজনক প্রকল্পে বিনিয়োগ করলে অন্যটিতে আমরা বিনিয়োগ করতে পারি না। এখন স্বাধীন প্রকল্পের ক্ষেত্রে কোনটি গ্রহণযোগ্য, আইআরআর সমান সমান পিবিপি। আইআরআর সমান সমান পিবিপি মানে কি, এখানে কস্ট হবে, আইআরআর হচ্ছে আমাদের কস্টের সমান, অর্থাৎ আমাদের আয় যত আমাদের আন্ত আয় হলো তত। এটি কি উচিত না, আইআরআর আমাদের কস্ট থেকে বেশি। কস্ট কে মানে কি, কস্ট অফ ক্যাপিটাল বা মূলধন ব্যয়, এটি মানে কি মূলধন তার মানে কি মূলধন ব্যয় হতে আমাদের আয় হার বেশি। এটি অবশ্যই হওয়া ভালো, একটি কোম্পানি তখনই লাভ করতে পারবে যখন মূলধন ব্যয়ের থেকে আমাদের আন্ত আয় হার বা আয় হার বেশি হবে। আন্ত আয় হার মূলধন ব্যয় থেকে কম, অবশ্যই এটি হলে লস হবে আমাদের। আন্ত আয় হার আমাদের এনপিভির থেকে বেশি। তাহলে আমাদের সঠিক উত্তর কি, সঠিক উত্তর আমাদের আইআরআর গ্রেটার দেন মূলধন ব্যয় বা কস্ট অফ ক্যাপিটাল। আশা করি তোমরা সকলেই মনোযোগ দিয়ে ক্লাসটি করেছো এবং ক্লাসটি তোমাদের অনেক ভালো লেগেছে। এখান থেকে নিশ্চয়ই তোমরা অনেকগুলো এমসিকিউ কমন পাবে ইনশাআল্লাহ। হোপফুলি তোমাদের ক্লাসটি সবকিছু বুঝেছো এবং মনোযোগ দিয়ে ক্লাসটি করেছো। যদি তোমাদের কাছে ক্লাসটি ভালো লেগে থাকে এবং মনে হয় যে এখান থেকে কমন আসার চান্স আছে, নিশ্চয়ই তোমার ফ্রেন্ডদের মাঝেও এটি শেয়ার করে দিও। তোমার সাহায্য হওয়ার পাশাপাশি ওদেরও একটি হেল্প হয়ে যাবে। এছাড়াও তোমাদের সিকিউ পার্টের জন্য আরেকটি ক্লাস আসবে শীঘ্রই, তাই আগে এমসিকিউ পার্ট শেষ করে ফেলো। হোপফুলি তোমরা ভালো করে করেছো এবং কমন পাবা এবং তোমাদের পরীক্ষা অনেক ভালো হবে। আল্লাহ হাফেজ, আশা করি তোমরা পরীক্ষা ভালোভাবে দিবে।